ওয়েলকাম টু ইনসাইট সিভিল সার্ভিস। আজকের ক্লাসে আমরা ডব্লিউবিসিএস মেন্স 2022 পেপার 5 ইন্ডিয়ান পলিটির ওপর যে 100টি প্রশ্ন এসেছিল সেগুলো নিয়ে আলোচনা করব। আগের অন্যান্য বছরের প্রিভিয়াস ইয়ার অলরেডি কমপ্লিট হয়ে আছে, তোমরা যারা দেখোনি চেক আউট করতে পারো। আর 2022-এর 3টি সাবজেক্ট অলরেডি কমপ্লিট হয়ে আছে, তোমরা দেখতে পারো। এখানে কিছু কেস স্টাডি রয়েছে, এই কেস স্টাডিগুলোকে আলাদাভাবে মার্ক করে রাখা হয়েছে, এখানে কিছুটা আলোচনা করা হবে। আর নতুন বছর 2024 এলে সেখানে কেস স্টাডির ওপরে বেশ কিছু ক্লাস আসতে চলেছে, আশা করি তোমাদের উপকারে লাগবে। এখন এক এক করে যদি আমরা দেখি, প্রথমটিতে বলা হয়েছে দ্য ডাইরেক্টিভ অফ সেপারেশন অফ জুডিশিয়ারি ফ্রম এক্সিকিউটিভ ইজ মেনশন আন্ডার। তাহলে এখানে কিছু ডাইরেক্টিভ দেওয়া হয়েছে। ডাইরেক্টিভ মানে কি? অফিসিয়াল ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে কি জুডিশিয়ারিকে এক্সিকিউটিভ থেকে আলাদা করার। এখন এটি কোন আর্টিকেলে আছে? আর্টিকেল 48, আর্টিকেল 49, আর্টিকেল 50, আর্টিকেল 51। একটু এই জুডিশিয়ারি, এক্সিকিউটিভ বা লেজিসলেশন এগুলো একটু আলোচনা করা যাক। এখন এখানে দেখতে পাচ্ছ যে 4টি অপশান আছে। 4টি অপশান কার অন্তর্গত? এগুলো ডিপিএসপি বা ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ দ্য স্টেট পলিসি, যেগুলো পার্ট 4, 36 থেকে 51-এর মধ্যে আছে, তার অন্তর্গত। এখন এই ডাইরেক্টিভ মানে কি? সরকারি বা সরকারি নয়, অফিসিয়াল ইনস্ট্রাকশন। তার সঙ্গে আমরা বলতে পারবো এখানে স্টেট রয়েছে। স্টেটের ডেফিনেশন কি? দেখো, স্টেটের ডেফিনেশন 36 আর্টিকেলে বলা হয়েছে যে তোমরা 12 আর্টিকেলকে অনুসরণ করো, মানে 36-এ বলা হয়েছে 12কে দেখতে। এখন আর্টিকেল 12-এ বলা হয়েছে যে একদম বেসিক লেভেলে ডিসেন্ট্রালাইজেশন বা পঞ্চায়েতি রাজ বা মিউনিসিপ্যালিটির যে একদম বেসিক লেভেল আছে, সেখান থেকে শুরু করে যে ইউনিয়ন রয়েছে টপ, সেই পর্যন্ত সমস্ত গভর্নমেন্ট বা গভর্নমেন্ট অফিসিয়াল, তার সঙ্গে লেজিসলেশন মানে কি? সেখানে পার্লামেন্ট রয়েছে, স্টেটের বিধানসভা, বিধান পরিষদ রয়েছে যারা ল তৈরি করে, প্রত্যেকে এখানে স্টেট। এখানে স্টেট মানে কিন্তু কোনো রাজ্য নয়, স্টেট মানে এই ডেফিনেশন অনুযায়ী এখানে এটি। এখন এখানে বলা হয়েছে কি ডাইরেক্টিভ দেওয়া হয়েছে জুডিশিয়ারিকে এক্সিকিউটিভ থেকে আলাদা করার। এখন আমরা জানি যে আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন অনুযায়ী আমাদের দেশ পার্লামেন্টারি সিস্টেম বা পার্লামেন্টারি ডেমোক্রেসির উপর ডিপেন্ড করে তৈরি হয়েছে। এখন পার্লামেন্টারি ডেমোক্রেসির 3টি দিক আছে। একদিকে যেমন রয়েছে জুডিশিয়ারি, একদিকে রয়েছে জুডিশিয়ারি, তেমনি তার সঙ্গে রয়েছে লেজিসলেশন। এখন লেজিসলেশন, অন্যদিকে রয়েছে এক্সিকিউটিভ। এখন জুডিশিয়ারির কাজ কি? জুডিশিয়ারির কাজ হচ্ছে বিচার ব্যবস্থা করা। লেজিসলেশনের কাজ কি? ল তৈরি করা। ল তৈরি করছে, লকে ইমপ্লিমেন্ট করবে কে? এক্সিকিউটিভ। এখন এই এক্সিকিউটিভের ধারণাও বেশ জটিল, কারণ এটি কোনো মিরর এফেক্ট নয় যে একদিকে এইটি রয়েছে অন্যদিকে ওইটি রয়েছে, এরকম না। এটা হলো একটা গাছের শাখা পোশাকার মতো। ওকে, গাছের শাখা পোশাকার মতো নানান দিক রয়েছে। যেমন এখানে আমরা পলিটিক্যাল এক্সিকিউটিভ দেখতে পাই, পলিটিক্যাল এক্সিকিউটিভ, তেমনি বিউরোক্রাটস দেখতে পাই, যারা অফিসিয়াল এক্সিকিউটিভ বা বিউরোক্রাটস দেখতে পাই। এখন এক্সিকিউটিভের ধারণায় বলা হয়েছে যে যারা এক্সিকিউট করছে কোনো একটি কাজ, যখন বেসিক লেভেলে, গ্রাউন্ড লেভেলে মানুষের কাছে নিয়ে যাচ্ছে, কাজ করছে, তারা হচ্ছে এক্সিকিউটিভ। এখন বেসিক লেভেলে মানে ডিসেন্ট্রালাইজেশন লেভেলে আমরা যদি একদম পঞ্চায়েত লেভেলে দেখি, একদিকে যেমন রয়েছে গ্রাম পঞ্চায়েতে প্রধান এক্সিকিউট করছে, তার বিপরীত দিকে সরকারি অফিসিয়াল আছে, একজন সেক্রেটারি, যাকে সচিব বলা হচ্ছে। তেমনি পঞ্চায়েত সমিতিতে ইলেক্টেড মেম্বার, তিনি হচ্ছেন সভাপতি, তার বিপরীত দিকে আছে বিডিও। এখন বিডিওকে আমরা কি বলতে পারবো? একটা ব্লক লেভেলের তিনি হচ্ছেন চিফ এক্সিকিউটিভ অফিসার বা তিনি এক্সিকিউটিভ। ওকে, তিনি এক্সিকিউটিভ। তেমনি আমরা বলতে পারবো যে ডিস্ট্রিক্ট লেভেলে আরও একটু টপ লেভেলে সেখানে কি আছে? সেখানে যেমন জেলা পরিষদ রয়েছে, যদি আমরা পঞ্চায়েতের রাজকে নিয়ে শুধু ভাবি, মিউনিসিপ্যালিটিকে না নিয়ে ভাবি, তাহলে সেখানে রয়েছেন চেয়ারম্যান। তেমনি জেলা পরিষদের উল্টো দিকে রয়েছে ডিএম বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। এইভাবে আমরা যদি দেখি চিফ মিনিস্টার রয়েছে, চিফ মিনিস্টার মানে কাউন্সিল অফ মিনিস্টার, প্রত্যেকে তারা এক্সিকিউটিভ। এখন এক্সিকিউটিভের টপে রয়েছে সিএম, আর সিএম এর বিপরীত দিকে রয়েছে কে? গভর্নর। তেমনি দেশে কে রয়েছে? দেশে রয়েছে কাউন্সিল অফ মিনিস্টার, যার টপে রয়েছে পিএম, উল্টো দিকে রয়েছে প্রেসিডেন্ট। এখন প্রত্যেকে তারা এক্সিকিউট করছেন, কিন্তু আমরা এই এক্সিকিউটিভের ডেফিনেশনকে আমরা বৃহৎ স্তরে দেখে আমরা বলি, সাধারণত বলি ডিএম, বিডিও, প্রেসিডেন্ট, গভর্নর অথবা কাউন্সিল অফ মিনিস্টার, তার হেডে রয়েছে চিফ মিনিস্টার এবং পিএম, এনারা হচ্ছেন এক্সিকিউটিভ। এখন ন্যারো মাইন্ড, ব্রড মাইন্ড, নানানভাবে এগুলো ভাবা যেতে পারে। এখন এখানে বলা হয়েছে যে জুডিশিয়ারিকে এক্সিকিউটিভ থেকে আলাদা করার, প্রথমত জুডিশিয়ারিকে এক্সিকিউটিভ থেকে আলাদা করার দরকার অনেকটাই দরকার। কেন? কারণ জুডিশিয়ারি আর এক্সিকিউটিভ যদি আলাদা না হয়, তাহলে আলাদা আলাদা ক্ষেত্র যদি না হয়, তাহলে অ্যামালগ্যামেট হওয়ার চান্স থাকবে, একটি আরেকটির ওপর হওয়ার চান্স থাকবে, এবং সেখানে কাজ করতে অসুবিধা হবে। এখানে যেটি বলা হয়েছে যে জুডিশিয়ারি এক্সিকিউটিভ থেকে আলাদা করার কোন আর্টিকেলে বলা হয়েছে?
সেটি হচ্ছে আর্টিকেল 50। এই আর্টিকেল 50-তে বলা হয়েছে যে স্টেট, এখানে স্টেটের ডেফিনেশন 12-এ পেয়ে যাবো। এখানে স্টেট এই এক্সিকিউটিভ থেকে জুডিশিয়ারিকে আলাদা করতে এবং জুডিশিয়ারি যাতে একটা ইন্ডিপেন্ডেন্ট সংস্থা হিসেবে কাজ করে, ইন্ডিপেন্ডেন্ট সংস্থা হিসেবে কাজ করে। তাহলে আমরা বলতে পারবো যে দ্য ডাইরেক্টিভ অফ সেপারেশন অফ জুডিশিয়ারি ফ্রম এক্সিকিউটিভ ইজ মেনশনড আন্ডার আর্টিকেল 50। ক্লিয়ার? এরপরের প্রশ্নে বলা হয়েছে রাইট এগেনস্ট ডাবল জিওপার্ডি ইজ এনশ্রাইন্ড আন্ডার। দেখো এখানে বলা হয়েছে যে ডাবল জিওপার্ডি এটি কোন আর্টিকেলে বলা হয়েছে? আর্টিকেল 21, 22, 23, 24। এখন ডাবল জিওপার্ডি মানে কি? দেখো ডাবল জিওপার্ডি মানে হচ্ছে আর্টিকেল 22-তে বলা হয়েছে ডাবল জিওপার্ডির কথা, অর্থাৎ একই অফেন্সের জন্য কোনো একজন ব্যক্তিকে সাজা দেওয়া হয়েছে এবং সেই অফেন্সের জন্য তাকে সেকেন্ড বার আবার সেম কেসের জন্য তাকে সাজা দেওয়া হবে না বা তাকে শাস্তি দেওয়া হবে না। তার মানে কথাটার মানে কিন্তু এমন নয় যে এই ব্যক্তির ওপর একটি কেস চলছে, চুরি করেছে, এবং পরে অন্য আরেকটি তথ্য পাওয়া গেল, তাকে নতুন করে তার ওপর কেস হবে না, এরকম কোনো ব্যাপার নেই। আবার নতুন করে রিওপেন হতে পারে। এখন রিওপেন কখন হতে পারে? যখন নতুন এভিডেন্স এলো বা কেসটি আরও অগ্রগতি হলো, তখন তার হয়তো যে সাজা সে সাজা বাড়তে পারে। কিন্তু বলা হচ্ছে সেম অফেন্সের জন্য তাকে, সেম অফেন্সের জন্য, সেম দোষের জন্য তাকে মোর দ্যান ওয়ান্স বা একবারের বেশি তাকে সাজা দেওয়া হবে না। ওকে, এটি হচ্ছে ডাবল জেপার্ডি। এখন এটি কোন আর্টিকেলে আছে? এটি আছে আর্টিকেল 22, আর্টিকেল 21, 23, 24, এগুলো এখানে হবে না। নেক্সট আছে হুইচ ইজ দ্য কারেক্ট সিকুয়েন্স প্রিএম্বল অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। দেখো এখানে চারটি অপশন আছে, চারটি অপশন আমরা দেখতে পাচ্ছি যে সোভারেন, সেকুলার, সোশ্যালিস্ট, ডেমোক্রেটিক, রিপাবলিক। এখন এখানে প্রিএম্বল, আমরা যদি প্রিএম্বল দেখি, প্রিএম্বলে কিভাবে লেখা আছে? প্রিএম্বলে লেখা আছে সোভারেন, সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক, রিপাবলিক। এখন এই সোভারেন, সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক, রিপাবলিক এর মধ্যে যদি আমরা দেখি যে সোশ্যালিস্ট, সেকুলার এই দুটো, এবং তার সঙ্গে আরেকটি ওয়ার্ড আছে যেটি এখানে নেই, সেটি হচ্ছে ইন্টিগ্রিটি। ইন্টিগ্রিটি এই তিনটে ওয়ার্ড অরিজিনাল কনস্টিটিউশনে কোথাও ছিল না। এই তিনটি ওয়ার্ডকে অ্যাট দ্য টাইম অফ ইন্দিরা গান্ধী ইমার্জেন্সির টাইমে 42nd অ্যামেন্ডমেন্ট 1976 এগুলোকে অ্যাড করা হয়, সোশ্যালিস্ট, সেকুলার, ইন্টিগ্রিটি। কিন্তু সোভারেন, ডেমোক্রেটিক, রিপাবলিক আগে থেকে ছিল। এখন এই প্রত্যেকটার মানে যদি আমরা দেখে, দেখো সোভারেন মানে কি? সোভারেন মানে হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট স্টেট। এখন স্টেট মানে কি? কোনো একটি দেশের কথা আমরা ধরি, আর্টিকেল 12 অনুযায়ী সেই একই কনসেপ্ট, যে সোভারেন মানে হচ্ছে কোনো একটি দেশ, সেই দেশ হচ্ছে পুরোপুরি ইন্ডিপেন্ডেন্ট, তার উপরে অন্য কেউ নাক গলাবে না, একদম নিজের মতো কাজ করবে, সেটি হচ্ছে সোভারেন। সোশ্যালিস্ট মানে কি? সোশ্যালিস্ট মানে হচ্ছে মানুষের মধ্যে ইকুয়ালিটি বজায় রাখার জন্য সমস্ত কিছু যখন ব্যবস্থা নেওয়া হয় তাকে আমরা বলি সোশ্যালিস্ট। সেকুলার মানে কি? সেকুলার মানে হচ্ছে কোনো একটি দেশের নিজস্ব কোনো ধর্ম নেই, এখানকার যারা মানুষ তারা তাদের নিজস্ব ধর্ম তারা যেভাবে খুশি পালন করতে পারে, দেশের কোনো ধর্ম নেই, মানে কোনো একটি ধর্মকে আলাদাভাবে দেখে না। ডেমোক্রেটিক মানে কি? গণতন্ত্র, ভোটের মাধ্যমে, ইলেকশনের মাধ্যমে আমরা আমাদের প্রতিনিধি, জনপ্রতিনিধিকে বেছে নিই, তাকে বলা হয় ডেমোক্রেটিক। আর রিপাবলিক মানে কি? রিপাবলিক মানে হচ্ছে আমাদের যে কনস্টিটিউশনাল হেড তিনি হচ্ছেন প্রেসিডেন্ট, কিন্তু কোনো রাজা নয়। যেমন আগেকার দিনে মনার্ক ছিল, অথবা রাজা রানী, এরকম অনেক কিছু আমরা দেখেছি ব্রিটিশদের সময়, কিন্তু এখনকে তিনি হচ্ছেন প্রেসিডেন্ট। আর এই রিপাবলিক কখন হয়েছে? রিপাবলিক হয়েছে আমাদের দেশ স্বাধীন হয়েছে 1947-এ, কিন্তু আমাদের দেশ রিপাবলিক হয়েছে কত? 26 জানুয়ারি 1950-তে। এখন আমাদের দেশ 26 জানুয়ারি 1950-তে যখন কনস্টিটিউশন লাগু হয়েছিল, সেই কনস্টিটিউশন লাগু হওয়ার সময় রিপাবলিক হয়েছে। মানে ডমিনিয়ন অফ ইন্ডিয়া 1947-এ তৈরি হয়েছে, কিন্তু রিপাবলিক অফ ইন্ডিয়া তৈরি হয়েছে 26 জানুয়ারি 1950। এখন এগুলো কিভাবে লেখা হয়েছে? সোভারেন, সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক, রিপাবলিক। তাহলে আমরা বলতে পারবো এই অপশন ডি। নেক্সট আছে দ্য অ্যাপ্রোপ্রিয়েট রেট ইস্যুড বাই দ্য কোর্ট টু কোয়াস দ্য অ্যাপয়েন্টমেন্ট অফ আ পার্সন টু পাবলিক অফিস ইজ দ্যাট অফ। দেখো এখানে বলা হয়েছে যে কোনো একটি পাবলিক অ্যাপয়েন্টমেন্ট বা পাবলিক পোস্ট, সরকারি কোনো পোস্টে কেউ একজন বসেছে, তাকে তার যে পোস্ট সেটাকে কোয়াশ করে দেওয়া। কোয়াশ করে দেওয়াকে তোমরা একটু মনে রাখার জন্য এইভাবে মনে রাখতে পারো যে ওয়াশ করে দেওয়া। ওয়াশ মানে কি? ধুয়ে মুছে দেওয়া বা সেটিকে তুলে দেওয়া, নষ্ট করে দেওয়া। তাহলে এখানে বলা হচ্ছে কোন রিটের মাধ্যমে এটি করা হয়। এখানে আছে, দেখতে পাচ্ছি, ম্যান্ডামাস, সার্সিওরারি, কোয়ারেন্টো, প্রোহিবিশন। এখন আমরা জানি যে আর্টিকেল 32 সুপ্রিম কোর্ট এবং আর্টিকেল 226 হাইকোর্ট।
আর্টিকেল 32 সুপ্রিম কোর্ট, আর্টিকেল 32 অনুযায়ী সুপ্রিম কোর্ট, আর্টিকেল 2 to 6 অনুযায়ী হাইকোর্ট 5টি রিটস তারা অ্যাপ্লাই করতে পারেন। এখন এই 5টি রিটস কেন অ্যাপ্লাই করে? কারণ আমাদের ফান্ডামেন্টাল রাইটস রয়েছে। এই ফান্ডামেন্টাল রাইটস যদি নষ্ট করে দেয় বা নষ্ট হয়ে যায়, কোনো কারণে কেউ অ্যাপ্লাই করতে দিচ্ছে না, তখন এই ফান্ডামেন্টাল রাইট পাওয়ার জন্য আমরা সুপ্রিম কোর্ট বা হাইকোর্টে যেতে পারি। সুপ্রিম কোর্ট আর্টিকেল 32 এবং হাইকোর্ট 2 to 6 অনুযায়ী এই যে রিটসগুলো রয়েছে, যেমন এখানে দেখতে পাচ্ছি হেভিয়াস কর্পাস, ম্যান্ডামাস, কোয়ারেন্টো, সাসিরারি, প্রহিবিশন, এই সমস্ত যে রিটস, এই রিটসগুলো অ্যাপ্লাই করে। এখানে যেটি বলা হয় যে কোয়াশ করে দেয়, কোনো একটি পাবলিক অফিসে কেউ একজন বসেছেন, তাকে কোর্ট থেকে কোয়াশ করে দেওয়া হচ্ছে। এটি কোন কার মাধ্যমে আমরা বুঝতে পারবো? এটি হচ্ছে কোয়ারান্ত। এখন কোয়ারান্ত মানে কি? কোয়ারান্ত মানে হচ্ছে কোন অথরিটিতে আপনি এই পোস্টটিকে হোল্ড করে আছেন। ওকে, আপনি কোন অথরিটিতে এই পোস্টটিকে হোল্ড করে আছেন, এটি হচ্ছে কোয়ারান্ত। এগুলো হচ্ছে ল্যাটিন ওয়ার্ড। তেমনি এখানে হেভিয়াস কর্পাস যদি আমরা দেখি, যদি এখানে নেই, হেভিয়াস কর্পাস কি? হেভিয়াস কর্পাস মানে হচ্ছে টু হ্যাভ দ্য বডি। কাউকে ডিটেন করে রাখা হয়েছে, জোর করে ধরে রাখা হয়েছে, সেটি লিগাল না ইনলিগাল সেটি দেখা হয়। যদি ইনলিগাল হয় তাহলে সেখানে ক্রিমিনাল যে কেস একটি যিনি ধরে রেখেছেন তার উপর লাগু হবে, আর যদি লিগাল হয় কোর্ট তার বিচার করবে। ম্যান্ডামাস কি? ম্যান্ডামাস মানে হচ্ছে কমান্ড করা। ওকে, ম্যান্ডামাস মানে হচ্ছে কমান্ড করা, যেখানে পাবলিক যে অফিসগুলো রয়েছে সেখানে কোনো একটি কাজ, সেই কাজকে করতে বলার জন্য বলা যে এই কাজটি আপনারা করুন, কমান্ড করা। আর কোয়ারান্ত মানে কি? কোয়ারান্ত মানে হচ্ছে কোন অথরিটিতে কোন পোস্ট হোল্ড করে আছে, বাই হোয়াট অথরিটি আমরা বলতে পারবো। প্রহিবিশন, সাসিরারি, প্রহিবিশন দেখতে পাচ্ছি। প্রহিবিশন মানে কি? প্রহিবিশন মানে হচ্ছে লোয়ার কোর্ট, সেই লোয়ার কোর্টের যে জিউরিসডিকশন, যে ক্ষেত্র রয়েছে তার বাইরে যখন কাজ করে সেটাকে যখন থামিয়ে দেওয়া হয় সেটা বলে প্রহিবিশন। আর সাসিরারি মানে কি? সাসিরারি মানে হচ্ছে লোয়ার কোর্ট থেকে যখন আপার কোর্টে যাওয়া হয় কোনো একটি কেস, সেই কেসকে যখন স্থানান্তর করা হয় সেটিকে বলা হয় সাসিরারি বা টু বি ইনফর্মড বলা হয়। এখানে যেটি বলা হয় যে কোয়াশ করা, কোনো একটি পাবলিক অফিস, সেখানে বসে আছে কেউ, সেখানে দেখা, সেটি হচ্ছে কোয়ারান্ত। ক্লিয়ার? নেক্সট আছে রিজার্ভেশন ইন প্রমোশন ইন ফেভার অফ এসসিজ অ্যান্ড এসটিজ আর ডিমড আন্ডার। দেখো, এসসি অ্যান্ড এসটি তাদের রিজার্ভেশন, এই রিজার্ভেশন কোন আর্টিকেল অনুযায়ী এই তাদের এই প্রমোশন, রিজার্ভেশন ইন প্রমোশন ইন ফেভার অফ এসসি অ্যান্ড এসটি, তাদের রিজার্ভেশন কোন আর্টিকেল অনুযায়ী বলা হয়েছে? আর্টিকেল 16(3), আর্টিকেল 16(4) আর আছে আর্টিকেল 16(4)(a). দেখো, আর্টিকেল 16(4)(a), আর এই আর্টিকেল 16(4)(a) এই অনুযায়ী বলা হয়েছে যে পাবলিক এমপ্লয়মেন্ট, এই পাবলিক এমপ্লয়মেন্টে এসসি এবং এসটি অর্থাৎ শিডিউল কাস্ট আর শিডিউল ট্রাইবস তাদের রিজার্ভেশন এবং তাদের আপলিফমেন্টের জন্য যা যা করা দরকার এই 16(4)(এ) বলা হয়েছে। যারা ডিসঅ্যাডভান্টেজেড যারা গ্রুপ রয়েছে তাদের আপলিফমেন্টের জন্য তাদের রিজার্ভেশনের কথা কোন আর্টিকেলে বলা হয়েছে? 16(4). 16(3), 16(4)(a), 16(4)(b) হবে না। নেক্সট আছে পাওয়ার অফ দ্য প্রেসিডেন্ট টু কনসাল্ট সুপ্রিম কোর্ট হ্যাজ বিন স্টেটেড আন্ডার। দেখো, এখানে বলা হয়েছে যে পাওয়ার অফ দ্য প্রেসিডেন্টের পাওয়ার আছে সুপ্রিম কোর্টের সঙ্গে কোনো কিছু নিয়ে আলোচনা করার। এটি কোন আর্টিকেল? আর্টিকেল 144, 142, 143, 141। এখন আমরা জানি যে সুপ্রিম কোর্টের তিন রকমের প্রধান জিউরিসডিকশন রয়েছে। একটি হচ্ছে অরিজিনাল জিউরিসডিকশন, সেকেন্ড নাম্বারকে আমরা বলতে পারবো অ্যাপিলেট জিউরিসডিকশন, আরেকটি বলতে পারবো অ্যাডভাইসারি জিউরিসডিকশন। এখন অরিজিনাল জিউরিসডিকশন মানে কি? অরিজিনাল জিউরিসডিকশন, প্রথমত জিউরিসডিকশন মানে হচ্ছে কাজ করার জায়গা। এখন সুপ্রিম কোর্টের কাজ করার জায়গা আমরা জানি যে সুপ্রিম কোর্টের কাজ করার জায়গা সব থেকে বেশি, যে কোর্ট রয়েছে তাদের মধ্যে সব থেকে বেশি। এখন অরিজিনাল যে জিউরিসডিকশন, সেখানে বলা হয়েছে যে দুটো স্টেট অথবা দুটোর বেশি স্টেট অথবা একটি স্টেট এবং সেন্ট্রাল গভর্নমেন্টের মধ্যে যদি কোনো প্রবলেম হয় সেগুলো দেখার দায়িত্ব কার? সুপ্রিম কোর্টের। আর সেটি অরিজিনাল জিউরিসডিকশনের মধ্যে পড়ে, মানে সুপ্রিম কোর্ট ডাইরেক্ট হস্তক্ষেপ করতে পারে। অ্যাপিলেট জিউরিসডিকশন মানে কি? মানে হচ্ছে লোয়ার কোর্টে কোনো একটি কেস চলছে, সেটিকে যখন আপার কোর্টে যায় এবং আমরা পরে যখন সুপ্রিম কোর্টে আসতে দেখি, সেক্ষেত্রে এটিকে আমরা বলতে পারবো অ্যাপিল করা হয়েছে লোয়ার কোর্ট থেকে, এটি হচ্ছে অ্যাপিলেট জিউরিসডিকশন। আর অ্যাডভাইসারি জিউরিসডিকশন কি? অ্যাডভাইসারি জিউরিসডিকশন যেটি এখানে আর্টিকেল 143 অনুযায়ী বলা হয়েছে, সেটি হচ্ছে যে প্রেসিডেন্ট তিনি কোনো কিছু লিগাল ম্যাটার তিনি সুপ্রিম কোর্টের কাছে তিনি পাওয়ার জন্য, কনসাল্ট করার জন্য তিনি বলতে পারেন, এবং সুপ্রিম কোর্ট সেই কনসাল্ট করার সেটি লিগাল অ্যাডভাইস তিনি প্রেসিডেন্টকে দেন। যদিও প্রেসিডেন্টের কাছে সেই লিগাল অ্যাডভাইস বাইন্ডিং নয়, বাইন্ডিং মানে নিতেও পারেন নাও নিতে পারেন, কিন্তু সাধারণত নেওয়া হয়। মানে প্রেসিডেন্ট সাধারণত সেই তার যে তিনি যে কনসাল্ট করে যেগুলো দিয়েছেন বা
সুপ্রিম কোর্ট দিয়েছে সেটি নেওয়া হয়। এখন এটি কোন আর্টিকেলে বলা হয়েছে? এটি বলা হয়েছে আর্টিকেল 143। নেক্সট বলা হয়েছে হু ক্যান লেজিসলেট অন দোজ রেসিডুয়াল ম্যাটার্স হুইচ আর নট মেনশনড ইন ইউনিয়ন, স্টেট আর কনকারেন্ট লিস্ট। দেখো এখানে যেটি বলা হচ্ছে যে ইউনিয়ন, স্টেট আর কনকারেন্ট লিস্টের বাইরে যদি কোনো কিছু চলে আসে, কোনো ম্যাটার চলে আসে, সেটিকে রেসিডুয়ারি পাওয়ার বলা হয়। এখন রেসিডুয়ারি ম্যাটার্সের ওপর কে ল বানাতে পারবে? এখন আমরা জানি যে আমাদের দেশ কোয়াসি ফেডারেল, এবং কোয়াসি ফেডারেল কিন্তু একটি স্ট্রং ইউনিয়নের উপর ডিপেন্ড করে তৈরি হয়েছে। এখন এখানে যে ফেডারেল সিস্টেম রয়েছে, এই ফেডারেল সিস্টেমে বলা হচ্ছে এখানে 7 শিডিউল অনুযায়ী ইউনিয়ন লিস্ট রয়েছে, তার সঙ্গে রয়েছে স্টেট লিস্ট, তার সঙ্গে রয়েছে কনকারেন্ট লিস্ট। এখন এই ইউনিয়ন লিস্টে ইউনিয়ন গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্ট কাজ করতে পারে, অর্থাৎ ল বানাতে পারে। স্টেট লিস্টে স্টেট গভর্নমেন্ট কাজ করতে পারে, অর্থাৎ ল বানাতে পারে। আর কনকারেন্ট লিস্টে ইউনিয়ন গভর্নমেন্ট তার সঙ্গে স্টেট গভর্নমেন্ট কাজ করতে পারে। এখন এগুলোর বাইরে যদি কোনো ম্যাটার চলে আসে তখন সেটিকে বলা হয় রেসিডুয়ারি ম্যাটার। এখন রেসিডুয়ারি ম্যাটার, এই রেসিডুয়াল ম্যাটারে কে ল বানায়? এর পুরোপুরি পাওয়ার দেওয়া হয়েছে পার্লামেন্টের উপরে। পার্লামেন্ট মানে কি? পার্লামেন্ট মানে হচ্ছে লোকসভা, তার সঙ্গে রাজ্যসভা। এখন আমরা বলতে পারবো যে রেসিডুয়াল যে পাওয়ার রয়েছে তার ব্যাপারে ল বানাতে পারবে পার্লামেন্ট, কিন্তু স্টেট লেজিসলেচার হবে না, যেখানে বিধান পরিষদ আছে হবে না। পার্লামেন্ট আফটার কনসালটেশন উইথ দ্য স্টেট লেজিসলেচার, এটিও হবে না। স্টেট লেজিসলেচার বা বিধান পরিষদের সঙ্গে কোনো রকম আলোচনা দরকার নেই পার্লামেন্টের। আর এখানে আছে পার্লামেন্ট অর স্টেট লেজিসলেচার অ্যাজ অ্যাডজুডিকেটেড বাই দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। সুপ্রিম কোর্ট বলে দেবে যে কে বানাতে পারবে, এরকম কোনো ব্যাপার নেই। তার মানে আমরা বলতে পারবো বি নম্বর অপশন, পার্লামেন্ট অ্যালোন। এখন এই ইউনিয়ন লিস্ট আরেকটু বলে দিই। এই ইউনিয়ন লিস্ট, দেখো ইউনিয়ন লিস্ট আমরা জানি যে 7 শিডিউলে যে ইউনিয়ন লিস্ট রয়েছে, অরিজিনাল কনস্টিটিউশন যদি আমরা দেখি সেখানে 100টি ছিল। ওকে, সেখানে 100টি ছিল, কিন্তু এখন যদি আমরা দেখি সেখানে 97 রয়েছে, 97। তেমনি অরিজিনাল কনস্টিটিউশনে আমরা স্টেট লিস্টে 66 দেখতে পারবো, কিন্তু বর্তমানে কত রয়েছে? 61। এগুলো যদি চেঞ্জ হতে পারে ভবিষ্যতে, হয়তো যখন তোমরা যদি কোনোদিন ক্লাস দেখো হয়তো চেঞ্জ হতে পারে, তো অবশ্যই ভেরিফাই করে নেওয়া উচিত। আর কনকারেন্ট লিস্ট, এই কনকারেন্ট লিস্টে আমরা এখন দেখতে পারবো নাম্বার দেওয়া আছে 47, কিন্তু যদি আমরা এক এক করে যদি গুনি সেখানে কতগুলো রয়েছে? 52 রয়েছে। অ্যান্ড 47 নাম্বার রয়েছে, তার মধ্যে অনেক কিছু রয়েছে, এবং আমরা বলতে পারবো যে 47 হচ্ছে নাম্বার, কিন্তু 52 হচ্ছে আইটেমস। ক্লিয়ার? এখন এই রেসিডুয়ারি পাওয়ারের উপর ডিপেন্ড করে অনেক কিছু তৈরি করা হয়েছে, যেমন কপিরাইট অ্যাক্ট 1957, অথবা আইটি অ্যাক্ট, খুব ইম্পর্টেন্ট একটি অ্যাক্ট, আইটি অ্যাক্ট 2000 সালে এটি তৈরি করা হয়েছিল অ্যাট দ্য টাইম অফ অটল বিহারী বাজপেয়ী। এগুলো হচ্ছে রেসিডুয়ারি পাওয়ারের উপর ডিপেন্ড করে তৈরি করা হয়েছিল পার্লামেন্টের দ্বারা। নেক্সট কি আছে? উইচ অফ দ্য ফলোয়িং ইজ নট আ বেসিক স্ট্রাকচার অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার কোনটা বেসিক স্ট্রাকচার নয়? এখন এই বেসিক স্ট্রাকচারের কনসেপ্ট আমরা জানি যে 1973 কেশবানন্দ ভারতী ভার্সেস স্টেট অফ কেরালা, সেখানে সুপ্রিম কোর্ট তার জাজমেন্ট অনুযায়ী বলা হয়েছে যে পার্লামেন্টের পাওয়ার রয়েছে কনস্টিটিউশনকে অ্যামেন্ডমেন্ট করার, কিন্তু সেটি যেন বেসিক স্ট্রাকচারকে নষ্ট না করে। বেসিক স্ট্রাকচারের মধ্যে কী পড়ে? তার মধ্যে পড়ে সুপ্রিমেসি অফ দ্য কনস্টিটিউশন, অর্থাৎ কনস্টিটিউশন একদম টপে রয়েছে, আমাদের দেশের সমস্ত কিছুর টপে রয়েছে কে? কনস্টিটিউশন। সেটি যেন একদম টপে থাকে, সেটিকে যেন কোনো রকম চেঞ্জ না করা, বা সেটি যেন অক্ষুণ্ণ থাকে। কিন্তু এখানে বলা হয়েছে কোনটি নয় সেটি আমাদের বার করতে হবে, যে কোনটি বেসিক স্ট্রাকচার নয়। তারপরে কি আছে? সেপারেশন অফ পাওয়ার্স বিটুইন লেজিসলেচার, দ্য এক্সিকিউটিভ অ্যান্ড দ্য জুডিশিয়ারি। এখন লেজিসলেচার, এক্সিকিউটিভ, জুডিশিয়ারি আগেই বললাম যে এদের প্রত্যেকটির আলাদা আলাদা ক্ষেত্র রয়েছে, ক্ষেত্র অনুযায়ী কাজ করে। অবশ্যই এটি বেসিক স্ট্রাকচার, এগুলোকে একটির ওপর আরেকটি চাপানো যাবে না। তেমনি সি নম্বরে আছে হারমোনি অ্যান্ড ব্যালেন্স বিটুইন ফান্ডামেন্টাল রাইটস অ্যান্ড ডাইরেক্টিভ প্রিন্সিপালস। দেখো ডাইরেক্টিভ প্রিন্সিপাল আর ফান্ডামেন্টাল রাইটস যেমন মানুষের অধিকার দেয়, এটি হচ্ছে জাস্টিসিয়েবল, মানুষ হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে গিয়ে তার জাস্টিস বা ফান্ডামেন্টাল রাইটস নিয়ে আসতে পারবে। তেমনি ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ দ্য স্টেট পলিসির আন্ডারে ডাইরেক্টিভ প্রিন্সিপাল পড়ছে, সেগুলো নন জাস্টিসিয়েবল, এবং ওয়েলফেয়ার স্টেটের কথা বলা হয়েছে। এই ওয়েলফেয়ার স্টেট তৈরি হয় এই ডাইরেক্টিভ প্রিন্সিপালের দ্বারা, যেটি নন জাস্টিসিয়েবল। এই দুটোরই দরকার আছে আমাদের দেশে, এবং দুটোর যেন ব্যালেন্স থাকে, এটিও হচ্ছে একটা বেসিক স্ট্রাকচার, এখানে এটি হবে না। নেক্সট আছে অ্যাবসলিউট পাওয়ার অফ দ্য পার্লামেন্ট টু অ্যামেন্ড দ্য কনস্টিটিউশন। এটি হচ্ছে সেটি যেটি হচ্ছে বেসিক স্ট্রাকচারের মধ্যে পড়ে না। কেন? কারণ অ্যাবসলিউট পাওয়ার যদি পার্লামেন্টের দেওয়া থাকে, তাহলে পার্লামেন্ট মানে লোকসভা, রাজ্যসভা কনস্টিটিউশন অফ ইন্ডিয়াকে যে কোনোভাবে চেঞ্জ করে দিতে পারে, যেটি একদম করা যাবে না। সেটি হচ্ছে বেসিক স্ট্রাকচার, যেটি 1973 কেশবানন্দ ভারতী ভার্সেস স্টেট অফ কেরালা কেসে বলা হয়েছিল।
তাহলে আমাদের এখানে কোনটি হবে না, যেটি হচ্ছে সঠিক উত্তর সেটি হচ্ছে অপশন ডি। নেক্সট আছে দ্য প্রেসিডেন্ট ক্যান ইস্যু প্রোক্লেমেশন অফ ইমার্জেন্সি। দেখো প্রোক্লেমেশন অফ ইমার্জেন্সি প্রেসিডেন্ট ইস্যু কখন করতে পারেন, এখানে অপশন আছে অন দ্য অ্যাডভাইস অফ দ্য প্রাইম মিনিস্টার অ্যাডভাইস অনুযায়ী, অন দ্য অ্যাডভাইস অফ কাউন্সিল অফ মিনিস্টার্স, আর আছে কাউন্সিল অফ মিনিস্টারের অ্যাডভাইস অনুযায়ী, অন দ্য রিকোয়েস্ট অফ ভাইস প্রেসিডেন্টের রিকোয়েস্ট অনুযায়ী, আর আছে when the decision of the union cabinet for the issuance of such proclamation is communicated to president in writing। তার মানে কি ইউনিয়ন ক্যাবিনেট যখন রাইটিংয়ের মাধ্যমে, লেখার মাধ্যমে যখন প্রেসিডেন্টকে অ্যাপ্রোচ করে এবং প্রেসিডেন্ট সব কিছু যখন ঠিকঠাক মনে হয় তখন এই ইমার্জেন্সি এটিকে লাগু করতে পারে। এখন আমরা জানি যে আর্টিকেল 352, এই আর্টিকেল 352 অনুযায়ী এই প্রোক্লেমেশন অফ ইমার্জেন্সি দুটি ক্ষেত্রে হতে পারে। একটি হচ্ছে এক্সটার্নাল অ্যাগ্রেশন, যার মধ্যে ওয়ার রয়েছে, যুদ্ধ রয়েছে অন্য দেশের সঙ্গে, আর অন্যদিকে আমরা বলতে পারবো দেশের মধ্যে যখন আর্মড রেবেলিয়ন হবে। এখন আর্মড রেবেলিয়ন বলার কারণ আছে, তার কারণ হচ্ছে 44th অ্যামেন্ডমেন্ট 1978 অ্যাট দ্য টাইম অফ মোরারজি দেশাই, তার আগে এই আর্মড রেবেলিয়নের জায়গায় সেখানে কি ছিল, ইন্টারনাল ডিস্টারবেন্স। এখন এই ইন্টারনাল ডিস্টারবেন্সের উপর ডিপেন্ড করে 1975-এ ইন্দিরা গান্ধী সেই সময় ইমার্জেন্সি আনে এবং সেই জন্য এটিকে স্ক্র্যাপ করে দেওয়া হয় এবং তার ফলে 44th অ্যামেন্ডমেন্ট আসে এবং যার ফলে আর্মড রেবেলিয়নকে আনা হয়। এখন আর্মড রেবেলিয়ন আর আছে এক্সটার্নাল যে প্রবলেম, যেমন হচ্ছে ওয়ার, এই সমস্ত কিছুর ওপর প্রেসিডেন্ট তিনি ইমার্জেন্সি বা দেশের মধ্যে ইমার্জেন্সি আনতে পারেন। এখন এই ইমার্জেন্সি কখন আসে, যখন ইউনিয়ন ক্যাবিনেট কোনো একটি ইস্যু করে এবং ইস্যু করে প্রেসিডেন্টকে জানায়। প্রেসিডেন্ট যখন সব কিছু ঠিকঠাক মনে করেন তখন তিনি এই ইমার্জেন্সি লাগু করেন। তাহলে আমরা বলতে পারবো when the decision of the union cabinet for the issuance of such proclamation is communicated to the president in writing, লিখিত দিতে হবে। নেক্সট কি আছে, which committee recommended the 27% reservation of OBCs in the government jobs in 1991? 1991-এর গভর্নমেন্ট জবে ওবিসিদের 27% রিজার্ভেশনের কথা কোথায় বলা হয়, কোন কমিটির আন্ডারে বলা হয়? যোগেন্দ্রনাথ মন্ডল কমিটি, আর আছে বিপি মন্ডল কমিটি, দিলীপ সিং ভুরিয়া কমিটি, আর আছে ইউএন দেওয়ার কমিটি। এই যে বিপি মন্ডল কমিটি তোমরা খুব ভালোভাবে জানো যে মন্ডল কমিটি বা মন্ডল কমিশন খুব ইম্পর্টেন্ট একটি কমিশন, যেটি জনতা পার্টি গভর্নমেন্ট মোরারজি দেশাই তিনি যখন প্রাইম মিনিস্টার ছিলেন 1979-এ এটি চালু করা হয়, এই কমিটিকে আনা হয়। এখন এই কমিটির রিপোর্ট অনুযায়ী 1991-এ অ্যাট দ্য টাইম অফ ভিপি সিং, প্রাইম মিনিস্টার ভিপি সিং, তিনি তার সময় 27% রিজার্ভেশনের কথা ওবিসিদের গভর্নমেন্ট জবে রেকমেন্ড করা হয়। তাহলে কোন কমিটি, সেটি হচ্ছে বিপি মন্ডল কমিটি। যদিও এই কমিটির রিপোর্ট এবং সেটি যখন লাগু করা হয় 1991-এ, সেখানে বেশ কিছু প্রোটেস্ট হয়েছিল, কিন্তু আলটিমেট সেটি ইমপ্লিমেন্ট হয়েছিল। ওকে, প্রোটেস্ট হওয়ার পরেও আপার কাস্ট যারা রয়েছে বা অন্যান্য যারা কাস্ট রয়েছে সেখানে অনেক প্রোটেস্ট হয়, কিন্তু সেটি ইভেন্চুয়ালি আমরা বলতে পারবো ইমপ্লিমেন্ট হয়। নেক্সট কি আছে, ইন হুইচ অফ দ্য ফলোইং কেসেস দ্য অ্যাপেক্স কোর্ট হেল্ড দ্যাট, এখানে দেখতে পাচ্ছ এটি হচ্ছে একটি কেস স্টাডি, 2024-এ বেশ কিছু কেস স্টাডির উপর ক্লাস আসতে চলেছে। এখন এখানে বলা হয়েছে যে অ্যাপেক্স কোর্ট মানে কি, সুপ্রিম কোর্ট। এখানে যেটি বলা হয়েছে, where there is a clash of two fundamental rights, the right which would advance the public morality or public interest would alone be enforced through the process of court। তার মানে কি, সুপ্রিম কোর্টের একটি জাজমেন্ট অনুযায়ী বলা হচ্ছে, ধরো দুটি এখানে ফান্ডামেন্টাল রাইটের মধ্যে ক্লাস হয়েছে কোনো একটি জাজমেন্টে, কিন্তু যে ফান্ডামেন্টাল রাইটটি মানুষের পাবলিক মোরালিটি, পাবলিক ইন্টারেস্ট মানে মানুষের জন্য কাজে লাগবে বেশি, সেটিকে অগ্রাধিকার দেওয়া হবে। এখন এটি কোন কেসে বলা হয়েছিল, নন্দিনী ভার্সেস দানি, শের সিং ভার্সেস স্টেট অফ পাঞ্জাব, খড়গ সিং ভার্সেস স্টেট অফ উত্তরপ্রদেশ, আর আছে মিস্টার এক্স ভার্সেস মিস্টার হসপিটাল জেড। এখন প্রত্যেকটি খুব ইম্পর্টেন্ট, আমরা আলাদাভাবে দেখব। কিন্তু এখানে যেই কথাটি বলা হয়েছে এটি কোন কেসে ছিল, এটি ছিল মিস্টার এক্স ভার্সেস হসপিটাল জেড। এখন আমরা যদি একটু ছোট্ট করে দেখি, এখানে একটি কেস ছিল, এই কেসে বলা হয়েছিল যে নাগাল্যান্ডের একজন ডক্টর, তাকে পাঠানো হয়েছিল, তার একজন রিলেটিভ ছিলেন, তিনি কোথায় ছিলেন, মাদ্রাজ অর্থাৎ তামিলনাড়ু চেন্নাই, সেখানে কোনো একটি হসপিটাল, যে হসপিটালের নাম এখানে ডিসক্লোজ করা হয়নি, সেটি হচ্ছে হসপিটাল জেড। এখন এই হসপিটাল জেডে গিয়ে বলা হয়েছিল রক্তদান করতে। এখন রক্তদান করার পর দেখা গিয়েছিল যে এই ব্যক্তির বা এই ডাক্তার, তিনি একজন নাগাল্যান্ডের একজন লোকাল ডাক্তার, তার রয়েছে এইডস, এবং পরবর্তী ক্ষেত্রে 1 মাস পর হসপিটাল জেড ফোন করে ডিসক্লোজ করে দেয় যে এই ব্যক্তির এইডস আছে, যদিও ওই ব্যক্তি আগে থেকে জানতেন। এখন তার ফলে যেটি হয় যে এই ব্যক্তির বিয়ে ভেঙে যায়।
তার ম্যারিয়েজ সেরেমনি হতো, স্বাভাবিকভাবে সেটি ভেঙে যায়, কারণ এই কথাটি লুকিয়েছিলেন। এবং তিনি পরবর্তী ক্ষেত্রে কেস করেন এই বলে যে তার ফান্ডামেন্টাল রাইটসকে এই হসপিটাল লঙ্ঘন করেছে। যদিও এইখানে সুপ্রিম কোর্ট বলে যে পাবলিক মোরালিটির পাবলিক ইন্টারেস্টের জন্য এই ব্যক্তিরই উচিত ছিল এবং তার যে ওয়াইফ বা হবু ওয়াইফ হবে তাকে অবশ্যই জানিয়ে দেওয়া উচিত ছিল যে তার এইডস আছে, কিন্তু তিনি সেটি বলেননি। অর্থাৎ এখানে ফান্ডামেন্টাল রাইটসের ব্যাপার থাকলে অবশ্যই আছে, কিন্তু মানুষ এবং তার হবু যে ওয়াইফ সেখানে তাদেরও ফান্ডামেন্টাল রাইটস রয়েছে এবং সেখানে পাবলিক মোরালিটি পাবলিক ইন্টারেস্টের এই কনসেপ্ট জিতে যায়। অর্থাৎ বলা হয় যে এই ব্যক্তি তিনিই আসল দোষ করেছেন, যে তিনি বলেননি। অর্থাৎ এখানে নট গিল্টি প্রমাণিত হয় কে? হসপিটাল। এটি হচ্ছে মিস্টার এক্স ভার্সেস হসপিটাল জেড। এখন এগুলো ডিটেলসে অন্য কোনো ক্লাসে আমরা আলোচনা করব। তাহলে আমরা বলতে পারবো অপশান ডি। নেক্সট আছে, হাউ মেনি ফান্ডামেন্টাল ডিউটিজ আর দেয়ার আন্ডার আর্টিকেল 51A অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। দেখো, কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার আর্টিকেল 51A অনুযায়ী কতগুলো ফান্ডামেন্টাল ডিউটিজ রয়েছে। আমরা যদি অরিজিনাল কনস্টিটিউশন দেখি, প্রথমত অরিজিনাল কনস্টিটিউশনে ফান্ডামেন্টাল ডিউটিজ এর কনসেপ্ট কোথাও ছিল না। এখন এই ফান্ডামেন্টাল ডিউটিজের কনসেপ্ট ছিল না, কিন্তু 42nd অ্যামেন্ডমেন্ট 1976 অ্যাট দ্য টাইম অফ ইন্দিরা গান্ধী স্বরণ সিং কমিটি, এই স্বরণ সিং কমিটির দ্বারা ফান্ডামেন্টাল ডিউটিজের কনসেপ্ট আনা হয়, যেখানে 10টি ফান্ডামেন্টাল ডিউটিজকে ইনক্লুড করা হয়। কিন্তু 11 নম্বর যে ফান্ডামেন্টাল ডিউটিজ, 11 নম্বর ফান্ডামেন্টাল ডিউটিজ এটি কখন অ্যাড করা হয়? এটিকে অ্যাড করা হয় 86th অ্যামেন্ডমেন্ট 2002। এই 86th অ্যামেন্ডমেন্ট 2002 এ যে 11th নাম্বার ফান্ডামেন্টাল ডিউটিজ, এখানে বেশ কিছু চেঞ্জেস করা হয়। কেন? কারণ 86th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট 2002-তে এখানে 21A ফান্ডামেন্টাল রাইটস অ্যাড করা হয়, যেখানে 6 থেকে 14 বছরের বাচ্চাদের শিক্ষা দেওয়ার কথা বলা হয়। তার সঙ্গে আর্টিকেল 45-এর যে কনসেপ্ট সেটিকে চেঞ্জ করা হয়, যেখানে আগে ছিল 6 থেকে 14 বছরের বাচ্চাদের পড়াশোনার কথা, কিন্তু যেহেতু এটি নন জাস্টিসিয়েবল ছিল তাই সেটিকে স্ক্র্যাপ করে দেওয়া হয় এবং তার ফলে সেখানে কী দেওয়া হয়? 6 বছরের যারা নিচে বাচ্চা রয়েছে তাদের এলিমেন্টারি এডুকেশনের কথা বলা হয়। ওকে, এলিমেন্টারি এডুকেশনের কথা বলা হয়। আর তার সঙ্গে আমরা বলতে পারবো যে এখানে এই 86th অ্যামেন্ডমেন্টে 11 নম্বর যে ফান্ডামেন্টাল ডিউটিজ অর্থাৎ 51A সেটি অ্যাড করা হয়, যেখানে বাবা মাদের একটি ডিউটি দেওয়া হয় 6 থেকে 14 বছর বাচ্চাদের যাতে শিক্ষা দেওয়া হয়, সেই জন্য এটিকে আমরা বলতে পারবো ফান্ডামেন্টাল ডিউটিস। এই সমস্ত কিছু আমরা কোথায় দেখতে পাই? 86th অ্যামেন্ডমেন্ট 2002-তে। এখন প্রথমে ছিল 10টি 1976-এ, 1978-এ হয়ে গেল 11টি। এখন আমাদের টোটাল 11টি ফান্ডামেন্টাল ডিউটিস রয়েছে। তাহলে আমরা বলতে পারো হাউ মেনি ফান্ডামেন্টাল ডিউটিস আর দেয়ার? সেটি হচ্ছে অপশান সি, 11। নেক্সট আছে, আ মানি বিল ক্যান অরিজিনেট। প্রথমত মানি বিল কি? মানি বিল মানে হচ্ছে ট্যাক্সেশন, সরকার ট্যাক্স কোথায় লাগু করবে অথবা কতটা ধার নেবে অর্থাৎ বড় করবে, অথবা এক্সপেন্ডিচার, পাবলিক এক্সপেন্ডিচার কতটা খরচ হবে, এই সমস্ত কিছুর ওপর যখন কোনো বিল আনা হয় সেটি হচ্ছে মানি বিল। এখন মানি বিলের কনসেপ্ট আমরা দেখতে পাই আর্টিকেল 110 বা 110, 110, এখানে ইন্ডিয়ান কনস্টিটিউশনে এই মানি বিলের কথা বলা হয়েছে এবং বলা হয়েছে যে মানি বিলের পুরোপুরি পাওয়ার দেওয়া হয়েছে কোথায়? লোকসভায়। এখন লোকসভায় যখন পাশ করে দেওয়া হয় সেটিকে রেকমেন্ডেশনের জন্য কোথায় পাঠানো হয়? রাজ্যসভায়। যদিও রাজ্যসভার সেরকম পাওয়ার নেই, রাজ্যসভাকে 14 দিনের মধ্যে সেটিকে ব্যাক করতে হবে, যদি ব্যাক না করলো তাহলে লোকসভা সেটিকে পাস হিসেবে চিহ্নিত করলো। এটি হচ্ছে মানি বিল। ক্লিয়ার? আর শেষ পর্যন্ত প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার অ্যাসেন্ট লাগবে, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার সাইন লাগবে বা সম্মতি লাগবে, সেটি হচ্ছে মানি বিল। তাহলে আমরা বলতে পারবো মানি বিল ক্যান অরিজিনেট অনলি ইন লোকসভা, অনলি ইন রাজ্যসভা হবে না, বোথ হাউস তো হবে না, জয়েন্ট সেশন একদমই হবে না। নেক্সট কি আছে? ইকোনমিক জাস্টিস অ্যাজ ওয়ান অফ দ্য অবজেক্টিভস অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া হ্যাজ বিন প্রোভাইডেড ইন। দেখো, ইকোনমিক জাস্টিস এটি কোথায় বলা হয়েছে? প্রিএমবেল, ফান্ডামেন্টাল রাইটসে, প্রিএমবেল ডাইরেক্টিভ প্রিন্সিপালে, আর আছে ফান্ডামেন্টাল রাইটস আর আছে ডাইরেক্টিভ প্রিন্সিপাল, আর প্রিএমবেল ফান্ডামেন্টাল রাইটস আর আছে ডাইরেক্টিভ প্রিন্সিপাল। দেখো, এই ইকোনমিক জাস্টিস আমাদের প্রিএমবেলে, ইন্ডিয়ান কনস্টিটিউশন প্রিএমবেলে পরিষ্কারভাবে লেখা আছে সোশ্যাল, ইকোনমিক আর পলিটিক্যাল এই সমস্ত কিছুর জাস্টিস দেওয়ার কথা। এটি আছে কোথায়? প্রিএমবেলে। তার সঙ্গে আমরা যদি ডাইরেক্টিভ প্রিন্সিপাল দেখি, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ দ্য স্টেট পলিসি 36 থেকে 51 পর্যন্ত পার্ট 4-এর মধ্যে সেখানে আমরা দেখতে পাই, সেখানে বলা হয়েছে ইকোনমিক জাস্টিসের কথা। যারা উইকার সেকশন রয়েছে, যারা
সাধারণ মানুষ রয়েছে তাদের জন্য ওয়েলফেয়ার স্টেট তৈরি করার কথা বলা হয়। ওয়েলফেয়ার স্টেট, আবারও বলছি, এখানে স্টেট মানে কোনো স্টেট নয়, মানে কোনো রাজ্য নয়। স্টেট মানে আগের যে কনসেপ্ট আর্টিকেল 12 অনুযায়ী যা কনসেপ্ট রয়েছে প্রত্যেকটি, এখন এখানে বলা হয়েছে ওয়েলফেয়ার স্টেট তৈরি করার কথা, যেখানে ইকোনমিক জাস্টিসের কথাও বলা হয়েছে। আর্টিকেল 32 পরিষ্কারভাবে বলা হয়েছে মানুষের জন্য সোশ্যাল অর্ডার তৈরি করার জন্য যা যা করা দরকার প্রত্যেকটি জিনিস করা যাবে। অথবা আমরা দেখতে পাই রাইট টু ওয়ার্ক, তার সঙ্গে আমরা দেখতে পাই রাইট টু ওয়েজ, অর্থাৎ কাজ করার অধিকার, এবং তারা কাজ করার পর তারা যেন ঠিকমতো টাকা পয়সা পায়, তারা যেন তাদের পারিশ্রমিক পায়, তার জন্য যা যা অধিকার দেওয়া দরকার, এই সমস্ত কিছু ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ দ্য স্টেট পলিসির মধ্যে আমরা দেখতে পাই। তাহলে আমরা বলতে পারবো যে ইকোনমিক জাস্টিস এটি কোথায় উল্লেখ করা আছে, এটি আছে প্রিএম্বল আর তার সঙ্গে ডাইরেক্টিভ প্রিন্সিপালে। নেক্সট আছে আ প্রোক্লেমেশন অফ ন্যাশনাল ইমার্জেন্সি অটোমেটিক্যালি সাসপেন্স। এখন প্রথমত এই ন্যাশনাল ইমার্জেন্সি, আগে বললাম যে ন্যাশনাল ইমার্জেন্সির কনসেপ্ট, এই ন্যাশনাল ইমার্জেন্সির কনসেপ্ট আমরা জানি যে আর্টিকেল 352 অনুযায়ী দুই রকমভাবে হতে পারে। একটি হচ্ছে এক্সটার্নাল ওয়ারের মাধ্যমে হতে পারে, এক্সটার্নাল, আরেকটি হচ্ছে আর্মড রেবেলিয়ন। এখন আর্মড রেবেলিয়ন আগে বললাম যে সেটি আগে ছিল ইন্টারনাল ডিস্টারবেন্সেস, কিন্তু পরে সেটি আর্মড রেবেলিয়ন হয়ে যায়। এখন এই প্রোক্লেমেশন অফ ন্যাশনাল ইমার্জেন্সি শুধুমাত্র যদি এক্সটার্নাল অ্যাগ্রেশনের জন্য বা এক্সটার্নাল ওয়ারের জন্য হয়, সেক্ষেত্রে আমরা বলতে পারবো আর্টিকেল 358 অনুযায়ী, আর্টিকেল 358 অনুযায়ী 19 নম্বর আর্টিকেল বা ফান্ডামেন্টাল রাইটস সেটি অটোমেটিক্যালি সেটি স্ক্র্যাপ হয়ে যায়, যেখানে রাইট টু ফ্রিডম রয়েছে। কিন্তু 44th অ্যামেন্ডমেন্ট 1978 অ্যাট দ্য টাইম অফ মোরারজি দেশাই ইমার্জেন্সির পরে এই 44th অ্যামেন্ডমেন্টে সেখানে কিন্তু পরিষ্কারভাবে একটি অ্যামেন্ডমেন্ট করা হয়, যেখানে বলা হয় 2021 আর্টিকেল কোনো রকমভাবে এগুলোকে স্ক্র্যাপ করা যাবে না বা এগুলোকে সাসপেন্ড করা যাবে না। মানে 20 এবং 21 আর্টিকেলের জন্য মানুষ সুপ্রিম কোর্টের কাছে যেতে পারে। কিন্তু অন্যদিকে যদি আমরা দেখি আর্টিকেল 359, এই আর্টিকেল 359 অনুযায়ী বলা হয়েছে যে 32 রিটস অ্যাপ্লাই করার যে বেসিক ফান্ডামেন্টাল রাইটস রয়েছে আর্টিকেল 32 অনুযায়ী, সেটি অটোমেটিক্যালি কোনোদিনও সাসপেন্ড হয় না। যদি প্রেসিডেন্ট আলাদাভাবে কোনো প্রোক্লেমেশন আনেন সেক্ষেত্রে সাসপেন্ড হতে পারে। কিন্তু আর্টিকেল 226 যেটি হাইকোর্টের রিটের একটি রাইটস রয়েছে, এটি কোনো ফান্ডামেন্টাল রাইটস নয়, কিন্তু এই রাইট অনুযায়ী আমরা জানি হাইকোর্ট রিট অ্যাপ্লাই করেন, এটি কিছুটা লিমিট হয়ে যায়। ওকে, এখানে যেটি বলা হয়েছে প্রোক্লেমেশন অফ দ্য ন্যাশনাল ইমার্জেন্সি অটোমেটিক্যালি সাসপেন্ডস। দেখো, অল ফান্ডামেন্টাল রাইটস প্রথমত সব হয় না, এটি হবে না। রাইট টু ফ্রিডম আর্টিকেল 19 অনুযায়ী রাইট টু ফ্রিডম এটি একদম হয়। রাইট টু কনস্টিটিউশনাল রিমেডিজ অটোমেটিক্যালি একদম হয় না। নো ফান্ডামেন্টাল রাইটস এটি এখানে হবে না। তাহলে আমরা বলতে পারবো প্রোক্লেমেশন অফ ন্যাশনাল ইমার্জেন্সি অটোমেটিক্যালি সাসপেন্ডস রাইট টু ফ্রিডম। ক্লিয়ার? নেক্সট আছে হাউ মেনি স্কেডিউল ল্যাঙ্গুয়েজেস আর দেয়ার ইন এ স্কেডিউল অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। এর স্কেডিউল অনুযায়ী কনস্টিটিউশন অফ ইন্ডিয়ায় কতগুলো ল্যাঙ্গুয়েজ আছে। প্রথমত অরিজিনাল কনস্টিটিউশনে কতগুলো ল্যাঙ্গুয়েজ ছিল? 14টি। কিন্তু পরবর্তী ক্ষেত্রে এই 8 নম্বর যে স্কেডিউল রয়েছে সেখানে আরও অন্যান্য ল্যাঙ্গুয়েজ অ্যাড করা হয়, আরও 8টি ল্যাঙ্গুয়েজ অ্যাড করা হয় এবং পরবর্তী ক্ষেত্রে টোটাল ল্যাঙ্গুয়েজ হয়ে যায় 22। প্রথম যে অ্যামেন্ডমেন্ট আনা হয় সেটি কত সালে? সেটি হচ্ছে 21st অ্যামেন্ডমেন্ট। কত সালে? 1967, যেখানে সিন্ধি ল্যাঙ্গুয়েজকে অ্যাড করা হয়। তারপরে যেটি আনা হয় সেটি হচ্ছে 71st অ্যামেন্ডমেন্ট। কত সালে? 1992 অ্যাট দ্য টাইম অফ পিভি নরসিংহ রাও। সেখানে কোঙ্কানি, মণিপুরি, নেপালি এই 3টি ভাষাকে অ্যাড করা হয়। তাহলে এখানে একটি ভাষাকে অ্যাড করা হলো, এখানে 3টি ভাষাকে অ্যাড করা হলো। আর তারপরে 2003 সালে যেটি 92nd অ্যামেন্ডমেন্ট, 2003 সালে এখানে 4টি ল্যাঙ্গুয়েজকে অ্যাড করা হয়। তাহলে 4 আর 3 7 আর 8, এখানে আমরা দেখতে পাচ্ছি 8টি ল্যাঙ্গুয়েজ পরে অ্যাড করা হয়েছে। তাহলে আমরা বলতে পারবো হাউ মেনি, আচ্ছা এখানে যে 4টি ল্যাঙ্গুয়েজ সেগুলো কি? বোডো, দোগরি, মৈথিলি আর সাঁওতালি। এখন এখানে তাহলে আমরা বলতে পারবো যে এর স্কেডিউল অনুযায়ী কতগুলো কনস্টিটিউশনে আমাদের স্কেডিউল ল্যাঙ্গুয়েজ রয়েছে, সেগুলো হচ্ছে 22 ল্যাঙ্গুয়েজেস। নেক্সট আছে দ্য ফান্ডামেন্টাল রাইটস অফ দ্য ইন্ডিয়ান সিটিজেন্স হ্যাভ এনুমারেটেড ইন দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ইন। দেখো, ফান্ডামেন্টাল রাইটস আগে বলেছে, ফান্ডামেন্টাল রাইটস কোথায় আছে? এটি আছে পার্ট 3 আর্টিকেল 12 থেকে 35 এর মধ্যে। আর এগুলো কি? এগুলো হচ্ছে জাস্টিসিয়েবল মানে কি? ফান্ডামেন্টাল রাইটস যদি আমরা না পাই আমরা সুপ্রিম কোর্টের কাছে যেতে পারবো।
সুপ্রিম কোর্ট আর্টিকেল 32 এর রিট অ্যাপ্লাই করবে, অথবা হাইকোর্টের কাছে যেতে পারবো আর্টিকেল 2 to 6 অ্যাপ্লাই করবে। এগুলো কোথায় আছে? আর্টিকেল 12 টু আর্টিকেল 35। আর্টিকেল 12 to 35 এর মধ্যে এই সমস্ত যে ফান্ডামেন্টাল রাইট এগুলোকে আবার ক্যাটাগরি করা হয়েছে, যেমন আর্টিকেল 14 থেকে আর্টিকেল 18 সেগুলো কি রাইট টু ইকুয়ালিটি। তারপর রাইট টু ফ্রিডম কত আছে? 19 থেকে 22। রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন, মানে মানুষকে এক্সপ্লয়েট যাতে না করা হয় তার জন্য আর্টিকেল কত? 23, 24। তার সঙ্গে আছে কালচারাল আর এডুকেশনাল রাইট, এটি কত আছে? 29। তার সঙ্গে আছে 25 থেকে 28, যেটি কি রিলিজিয়নের ওপর যে রাইট রয়েছে। আর তার সঙ্গে রয়েছে 29 আর 30 এডুকেশনাল রাইট। আর আর্টিকেল 32 কি? এটি হচ্ছে রিট অ্যাপ্লাই করার রাইট, যেটিকে হার্ট অ্যান্ড সোল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ডক্টর বি আর আম্বেদকর বলেছিলেন। তাহলে সেই আর্টিকেলগুলো কত? সেটি হচ্ছে আর্টিকেল 12 to 35। এগুলোকে জাস্ট ক্যাটাগরি করা হয়েছে। তাছাড়া আমরা বলতে পারবো যে 12 থেকে 35 এর মধ্যে প্রত্যেকটি হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস। নেক্সট কি আছে? হাউ লং আ পারসন শুড হ্যাভ প্র্যাকটিসড ইন এ হাই কোর্ট টু বি এলিজিবল টু বি অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য জাজ অফ দ্য সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের জাজ হওয়ার জন্য হাইকোর্টে কতদিন প্র্যাকটিস করতে হবে? প্রথমত আর্টিকেল 124(3 সুপ্রিম কোর্টের জাজ হওয়ার যে ক্রাইটেরিয়া, এই ক্রাইটেরিয়া এখানে পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে। প্রথমটি হচ্ছে তাকে ইন্ডিয়ান হতে হবে যিনি জাজ হবেন। তার সঙ্গে তাকে হাইকোর্টে, কোনো একটি হাইকোর্টে 5 বছরের জন্য তাকে জাজ হিসেবে কাজ করতে হবে হয়, আর না হয় অর তাকে 10 বছরের জন্য অ্যাডভোকেট হিসেবে কাজ করতে হবে কোনো একটি হাইকোর্টে। এখানে যেটা বলা হয়েছে যে প্র্যাকটিস করতে হবে হাইকোর্টে কত বছরের জন্য? অবশ্যই সেটি 10 বছর, একদম ইজি। নেক্সট আছে ফ্রিডম অফ কনসাইন্স ইজ সাবজেক্ট টু। দেখো, ফ্রিডম অফ কনসাইন্স মানে কি? বিবেক। এখন ফ্রিডম অফ কনসাইন্স মানে বিবেকের এখানে ফ্রিডম ইজ সাবজেক্ট টু কিসের সাবজেক্ট? সেটি হচ্ছে পাবলিক অর্ডার, মোরালিটি, হেলথ, আর আছে অল অফ দ্য অ্যাবাভ। মানে কি? মানে হচ্ছে আমরা জানি যে আমাদের ফান্ডামেন্টাল রাইটস রয়েছে, সেই ফান্ডামেন্টাল রাইট অনুযায়ী আমরা নানান রকম কাজ করতে পারি আমাদের কনস্টিটিউশন অনুযায়ী, কিন্তু সেটি যেন কিসের মধ্যে থাকে? পাবলিক অর্ডারের মধ্যে থাকে, মোরালিটির মধ্যে থাকে, হেলথের মধ্যে থাকে। জিনিসটা কেমন? তার মানে আমরা বলতে পারবো অল অফ দ্য অ্যাবাভ। তাহলে ইজ সাবজেক্ট টু অল অফ দ্য অ্যাবাভ হবে। পাবলিক অর্ডার, দেখো পাবলিক অর্ডার মানে কি? মানে হচ্ছে আমরা এমন কোনো কাজ করব না যে কাজটি কোনো একটি পাবলিক যে জনগোষ্ঠী রয়েছে তাদেরকে বাধা দেবে। আমার কোনো কাজ পাবলিককে যেন একদম থমকে না দেয়, তাদের কাজকে যেন একদম বাধা না দেয়। তার মানে আমরা বলতে পারবো আমার ফলে পাবলিক অর্ডার যেন একদম ঠিকঠাক থাকে, অর্থাৎ সোসাইটি যেন একদম ঠিকঠাক থাকে। আমি ফান্ডামেন্টাল রাইটস মেনটেন করার জন্য আমার দ্বারা যেন সোসাইটি ক্ষতিগ্রস্ত না হয়, অবশ্যই এটি মেনে চলতে হবে। মোরালিটি মানে কি? আমার মোরালিটি যেন সোসাইটির মোরালিটির সাথে একসঙ্গে যেন সেটি কানেক্ট হতে পারে। এমন না যে আমি একটা কিছু চাইছি এবং আমার কাছে সেটি ভালো কিন্তু সোসাইটির কাছে সেটি খারাপ, কিন্তু আমার সেটি ফান্ডামেন্টাল রাইটস কখনো হতে পারে না। তাহলে সেটি হচ্ছে মোরালিটি। আর আছে হেলথ। এখন হেলথ মানে কি? হেলথ মানে হচ্ছে, যেমন একটা উদাহরণ দিলে বুঝতে পারবে, ধরো কেউ একজন ভ্যাকসিন নিতে চাইছে না, তার কেউ একজন যখন ভ্যাকসিন নিতে চাইছে না, তার সে হয়তো এরকম দেখা গেল যে সেই ভ্যাকসিন যদি না নেয় তার ফলে অন্য মানুষ ক্ষতিগ্রস্ত হবে, অন্য মানুষ সেখানে আক্রান্ত হওয়ার চান্স আছে। তাহলে এটি কখনো ফান্ডামেন্টাল রাইটস হতে পারে না, অর্থাৎ পাবলিকের হেলথের কথা ভাবতে হবে। তার মানে অল অফ দ্য অ্যাবাভ। নেক্সট আছে সে একই কেস আছে, ইন হুইচ অফ দ্য ফলোইং কেসেস ইট ওয়াজ হেল্ড দ্যাট রাইট টু লাইফ ডাজ নট ইনক্লুড রাইট টু ডাই। দেখো, রাইট টু লাইফ মানে হচ্ছে রাইট টু লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি, যেটি আমরা আর্টিকেল 21 অনুযায়ী আমরা বলতে পারি আমাদের ফান্ডামেন্টাল রাইটস। কিন্তু কেউ যদি মৃত্যু চায়, যে আমি মরতে চাই, এটি কিন্তু কখনো ফান্ডামেন্টাল রাইট হতে পারে না। এটি কোন কেসে বলা হয়েছিল? এখানে অপশান আছে মিনা ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া, এমসি মেহতা ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া, জ্ঞান কৌর ভার্সেস স্টেট অফ পাঞ্জাব, আর আছে স্টেট অফ ইউপি ভার্সেস সঞ্জয় কুমার ভাটিয়া। এটি বলা হয়েছিল যে বাঁচার অধিকার যেমন ফান্ডামেন্টাল রাইট, মরার অধিকার কখনো ফান্ডামেন্টাল রাইট হতে পারে না, কারণ এটি একটি কমপ্লেক্স ব্যাপার এবং তার জন্য এটিকে পুরোপুরি পার্লামেন্টের ওপরে বা লেজিসলেশনের ওপরে ছেড়ে দেওয়া হয়েছিল। ওকে, লেজিসলেশন অর্থাৎ পার্লামেন্ট যা ল বানাবে তার উপর ডিপেন্ড করে রাইট টু ডাই দেখা যাবে। এটি কোন কেসে বলা হয়েছিল? এটি বলা হয়েছিল জ্ঞান কৌর ভার্সেস স্টেট অফ পাঞ্জাব 1996। এগুলো আমরা পরে ডিটেলস আলোচনা করবো কী হয়েছিল সমস্ত কিছু নিয়ে। ওকে, নেক্সট আছে in which of the following cases the Supreme Court of India held that forcing a husband to get separated from his parents amounts to cruelty। তার মানে কি? দেখো, ক্রুয়েলিটি কি? কোনো একজন হাজব্যান্ডকে তার ওয়াইফ তার ফ্যামিলি থেকে দূরে সরে যাওয়ার জন্য কিছু একটি তাকে ফোর্স করছে। ওকে, তাকে ফোর্স করছে। এই যে ফোর্স করছে, এই ফোর্সকে আমরা ক্রুয়েলিটি বলতে পারবো বা নিষ্ঠুর একটি আচরণ। এটি কোন কোর্ট কেসে বলা হয়েছিল?
এখানে এটি বলা হয়েছিল নরেন্দ্র ভার্সেস মিনা। এই কেসে বুঝতে পারছো যেখানে নরেন্দ্র তার ওয়াইফ মিনা, 2016 সালের একটি কেস। এই কেসে বলা হয়েছিল যে এই যে ফোর্স করে ফ্যামিলি থেকে দূরে সরিয়ে নিয়ে যাওয়া হয়, কিছু কিছু ক্ষেত্রে এরকম দেখা গিয়েছে, এটি এই ছেলের বা তার যে হাজবেন্ড তার মেন্টাল প্রেশার বা তার যে মেন্টাল সাফারিং এই সমস্ত কিছুর একটি তার উপর প্রভাব বিস্তার করে, তার এই ক্রুয়েলিটি। তার মানে আমরা বলতে পারবো এটি কোন কেস, এটি হচ্ছে নরেন্দ্র ভার্সেস কে মিনা। নেক্সট আছে ইন ইন্ডিয়া রাইট টু প্রপার্টি ইজ আ। দেখো রাইট টু প্রপার্টি কী ধরনের রাইট? মোরাল। এই যে রাইট টু প্রপার্টি একসময় 1901 এফ তার সঙ্গে আর্টিকেল 31 অনুযায়ী এটি ছিল ফান্ডামেন্টাল রাইট, কিন্তু 44th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1978 অ্যাট দ্য টাইম অফ মোরারজি দেশাই এই ফান্ডামেন্টাল রাইটকে পুরোপুরি স্ক্র্যাপ করে দেওয়া হয়, সাসপেন্ড করে দেওয়া হয় এবং এটিকে কোথায় নিয়ে যাওয়া হয়? 300A, এই 300 এর মধ্যে এটিকে নিয়ে যাওয়া হয়, যেটিকে আমরা কনস্টিটিউশনাল রাইট বলতে পারি অথবা লিগ্যাল রাইট বলতে পারি। তাহলে আমরা বলতে পারবো যে রাইট টু প্রপার্টি কী ধরনের রাইট, সেটি হচ্ছে লিগ্যাল রাইট। আর আরেকটি খুব ভালো একটি কেস রয়েছে, সেটি হচ্ছে স্টেট অফ হরিয়ানা ভার্সেস মুকেশ কুমার 2011 কেস। এই 2011 কেস স্টেট অফ হরিয়ানা ভার্সেস মুকেশ কুমার, এখানে বলা হয়েছিল যে প্রপার্টি রাইট এটি কখনো ফান্ডামেন্টাল রাইট হতে পারে না, কিন্তু এটিকে আমরা কনস্টিটিউশনাল বা লিগাল দৃষ্টিতে দেখতে পারি এবং কনস্টিটিউশনাল লিগাল রাইট বলতে পারি, তার সঙ্গে হিউম্যান রাইটও বলতে পারি। ওকে, তাহলে ইন ইন্ডিয়া রাইট টু প্রপার্টি ইজ আ লিগাল রাইট। হাউ মেনি মেম্বার্স ওয়ার দেয়ার ইন দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি? কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে কতগুলি মেম্বার ছিলেন? দেখো কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি হয়েছিল, ফর্ম হয়েছিল কততে? 6 ডিসেম্বর 1946। প্রথম সভা বা প্রথম অধিবেশন কখন হয়েছিল? 9th ডিসেম্বর 1946। তারপরে আমরা জানি যে আরেকটি উল্লেখযোগ্য একটি দিন আছে, সেটি হচ্ছে 13th ডিসেম্বর। এই 13th ডিসেম্বরে অবজেক্টিভ রেজলিউশন পেশ করেন পণ্ডিত জওয়াহরলাল নেহরু এবং সেটি পরবর্তী ক্ষেত্রে প্রিএম্বল হিসেবে আমরা দেখতে পাই। তারপরে আমরা জানি যে 26 নভেম্বর 1949-এ অ্যাডাপ্ট করা হয় কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে কনস্টিটিউশনকে, এবং 26 জানুয়ারি 1950-তে এই কনস্টিটিউশনকে লাগু করা হয়, এনাক্ট করা হয় এবং সেখানে ডোমিনিয়ন অফ ইন্ডিয়া পরিণত হয় রিপাবলিক অফ ইন্ডিয়াতে। এবং আমরা জানি যে 26 জানুয়ারিকে সেই জন্য রিপাবলিক ডে বা প্রজাতন্ত্র দিবস হিসেবে আমরা মেনে চলি। এখন এখানে বলা হয়েছে হাউ মেনি মেম্বার্স ওয়ার দেয়ার ইন দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে কতগুলো মেম্বার ছিল? প্রথমে ছিল 389, পরবর্তী ক্ষেত্রে এগুলো বেশ কিছু চেঞ্জেস হয়েছে, আমরা সেগুলো অন্য কোনো ক্লাসে দেখব। তার মানে আমরা বলতে পারবো যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে কতগুলো মেম্বার ছিল? 389। নেক্সট আছে হুইচ অফ দ্য ফলোয়িং ডক্ট্রাইনস মিনস টু স্ট্যান্ড বাই প্রেসিডেন্ট অ্যান্ড নট টু ডিস্টার্ব দ্য সেটেল পয়েন্ট অফ ল। মানে কি? দেখো কোন ডক্ট্রাইনে বলা হয়েছে। এখানে ডক্ট্রাইন, নানান ধরনের ডক্ট্রাইনের কথা দেখতে পাচ্ছি। ডক্ট্রাইন অফ স্টেয়ার ডেসিসিস, পিচ সাবস্টেন্স, প্রসপেক্টিভ ওভার রুলিং, কালারেবল লেজিসলেশন, প্রত্যেকের মানে অনেক, এগুলো ইম্পর্টেন্ট টার্ম, এগুলোর আলাদা আলাদা মানে রয়েছে। এখানে যেটি বলা হয়েছে যে ধরো একটি কেস, সেই কেসটি অনেক আগে তার জাজমেন্ট হয়ে গেছে। এখানে বলা হয়েছে যে কোনো একটি জাজমেন্ট যেটি হয়ে গেছে সেটিকে যাতে আমরা অবজার্ভ করি বা সেটিকে কোর্ট যাতে অবজার্ভ করে এবং সেটিকে ডিস্টার্ব না করে, নতুন কোনো রকম একটি ল বা কোনো কিছু তৈরি না করে, পুরোনো জিনিসের উপর ডিপেন্ড করে যেন সেটিকে বিবেচনা করা হয়। ওকে, তার মানে টু স্ট্যান্ড বাই দ্য প্রেসিডেন্ট, যেটি অলরেডি হয়ে গেছে তার সঙ্গে একদম শক্তভাবে স্ট্যান্ড বাই করা, কিন্তু যেটি সেটেল হয়ে গেছে সেটিকে ডিস্টার্ব না করা। ওকে, নট টু ডিস্টার্ব দ্য সেটেল পয়েন্ট অফ ল। আর এখানে এইটিকে আমরা বলতে পারি কী ধরনের ডক্ট্রাইন? এটি হচ্ছে ডক্ট্রাইন অফ স্টেয়ার ডিসিসিস। নেক্সট কি আছে? which one of the following items or subjects belong to the concurrent list of the 7th schedule of the Indian Constitution? 7th schedule অনুযায়ী আমরা জানি এখানে ইউনিয়ন লিস্ট রয়েছে, স্টেট লিস্ট রয়েছে, কনকারেন্ট লিস্ট রয়েছে, আগেই বললাম। এখন এই কনকারেন্ট লিস্টে আগেই বলা হয়েছে যে 47 পর্যন্ত নাম্বার আছে, কিন্তু 47 নাম্বার থাকলেও এখানে 52 আইটেমস রয়েছে। এই 52 আইটেমসের মধ্যে কী কী পড়ে এক এক করে যদি আমরা দেখি, পাবলিক হেলথ অ্যান্ড স্যানিটেশন। দেখো পাবলিক হেলথ অ্যান্ড স্যানিটেশন এটি স্টেট লিস্টের মধ্যে পড়ে। এখানে বলা হয়েছে কনকারেন্ট লিস্টের মধ্যে কোনটি পড়ে? ফরেস্ট কার মধ্যে পড়ে? দেখো এই ফরেস্ট হচ্ছে কনকারেন্ট লিস্টের মধ্যে পড়ে, অর্থাৎ ইউনিয়ন গভর্নমেন্ট আর স্টেট গভর্নমেন্ট বোথ তারা এখানে ল বানাতে পারবে।
আর স্টক এক্সচেঞ্জ এটি ইউনিয়ন গভর্নমেন্টের আন্ডারে পড়ে, তারা ল বানাতে পারবে। আর এগ্রিকালচার, এই এগ্রিকালচার হচ্ছে স্টেট সাবজেক্ট। ওকে, এটি হচ্ছে স্টেট সাবজেক্ট। নেক্সট আছে আন্ডার আর্টিকেল 15 of the Constitution of India, states shall not discriminate against any citizen only on the ground of, আবারও বলছি এখানে স্টেট মানে কিন্তু কোনো স্টেট নয়, মানে কোনো রাজ্য নয়, এখানে স্টেট মানে আর্টিকেল 12 তোমরা ফলো করো। এখন এখানে বলা হয়েছে আর্টিকেল 15 অনুযায়ী স্টেট কনস্টিটিউশন অফ ইন্ডিয়ায় আর্টিকেল 15 অনুযায়ী স্টেট ডিসক্রিমিনেট করবে না বা মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করবে না। কিসের ওপর ডিপেন্ড করে? সেটি হচ্ছে রিলিজিয়ান, রেস, কাস্ট, সেক্স, রেসিডেন্স। তার সঙ্গে আছে রিলিজিয়ান, কাস্ট, সেক্স, প্লেস অফ বার্থ, রেসিডেন্স। সি নম্বর আছে রিলিজিয়ান, রেস, কাস্ট, সেক্স আর প্লেস অফ বার্থ। রিলিজিয়ান ধর্ম, রেস জাতি, কাস্ট তোমরা জানো বর্ণ, আর সেক্স মানে হচ্ছে লিঙ্গ মানে জেন্ডার, আর প্লেস অফ বার্থ মানে তার জন্মস্থান। এই সমস্ত কিছুর উপর ডিপেন্ড করে কোনো রকম বিভেদ করা যাবে না, অর্থাৎ মানুষের মধ্যে বিভেদ করা যাবে না। সেটি কোথায় বলা হয়েছে? আর্টিকেল 15। আর আর্টিকেল 15 মানে কি? আর্টিকেল 15 মানে হচ্ছে রাইট টু ইকুয়ালিটি, তার মধ্যে পড়ছে 14 থেকে 18-র মধ্যে 15। নেক্সট কি আছে? হাউ শুড দ্য ইম্পোজিশন অফ দ্য ন্যাশনাল এমার্জেন্সি বি অ্যাপ্রুভ বাই দ্য পার্লামেন্ট? ন্যাশনাল এমার্জেন্সি পার্লামেন্টের দ্বারা কখন অ্যাপ্রুভ করা হবে? প্রথমত এই এমার্জেন্সি আমরা জানি যে 3 রকমের এমার্জেন্সি হয়। আর্টিকেল 352 অনুযায়ী ন্যাশনাল এমার্জেন্সি হয়। প্রেসিডেন্ট যখন ন্যাশনাল এমার্জেন্সি লাগু করেন সেই সময় 1 মাসের মধ্যে পার্লামেন্টকে সেটিকে পাস করতে হবে, তার মানে আমরা বলতে পারবো সেটি 1 মাস। কিন্তু 356 যেটিকে আমরা বলতে পারবো প্রেসিডেন্ট রুল, যেটি স্টেটের কনস্টিটিউশনাল মেশিনারি যখন নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে যখন প্রেসিডেন্ট ইমার্জেন্সি করেন বা কোনো একটি স্টেটে প্রেসিডেন্ট রুল চালু করেন, সেটিকে 2 মাসের মধ্যে সেটিকে পাস করতে হবে পার্লামেন্টে। তারই সঙ্গে আমরা যখন 360 ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি দেখি, ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি সেক্ষেত্রেও 2 মাসের মধ্যে সেটিকে পার্লামেন্টের দ্বারা অ্যাপ্রুভ করতে হবে। কিন্তু ন্যাশনাল এমার্জেন্সির ক্ষেত্রে আমরা জানি 1 মাসের জন্য 1 মাসের মধ্যে সেটিকে অ্যাপ্রুভ করতে হবে। ওকে, হু ক্যান এনাক্ট আ ল অন অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি? আনটাচেবিলিটি বা অস্পৃশ্যতায় তার উপরে ডিপেন্ড করে ল বানাতে কে পারবে? দেখো, আনটাচেবিলিটিকে রদ করার জন্য, অ্যাবলিশ করার জন্য ফান্ডামেন্টাল রাইটস রয়েছে, 17 আর্টিকেল ফান্ডামেন্টাল রাইটস, সেখানে বারণ করা হয়েছে। এখন তার উপর ল কে বানাতে পারবে, মানে কিসের উপর ডিপেন্ড করে বানাতে পারবে? দ্য পার্লামেন্ট অফ ইন্ডিয়া ভাইড আর্টিকেল 17 আর্টিকেল অনুযায়ী পার্লামেন্ট সেখানে ল বানাতে পারবে, অথবা এখানে বলা হয়েছে আর্টিকেল 35A2 আর বলা হচ্ছে 1720 অল অফ দ্য অ্যাবাভ। দেখো, আর্টিকেল 17 পুরোপুরি বলা হয়েছে ফান্ডামেন্টাল রাইটস, তেমনি আর্টিকেল 35A2 এটিও ফান্ডামেন্টাল রাইটস, যেখানে বলা হয়েছে পার্লামেন্ট মানুষের মধ্যে ডিসক্রিমিনেশন না হওয়ার জন্য ল বানাতে পারবে, যেই ল কাজ করবে ফান্ডামেন্টাল রাইটসকে যাতে সুরক্ষিত রাখে। তাহলে এটি কথা বলা হয়েছে 35A2। অবশ্যই সেখানে আমরা তাহলে আনটাচেবিলিটিকেও যাতে তার উপর ল বানানো যায় সেটিও পার্লামেন্টের ওপর তাহলে সেই পাওয়ার দেওয়া হয়েছে। আর আর্টিকেল 17 আগে বলা হয়েছে। আর আর্টিকেল 21 পার্সোনাল লিবার্টি, লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি, মানুষের যে স্বাধীনতা এবং জীবন বেঁচে থাকার যে অধিকার, সে সমস্ত কিছু অবশ্যই আনটাচেবিলিটির সঙ্গে, অস্পৃশ্যতার সঙ্গে একটি কানেক্টেড, সম্পর্কযুক্ত। তার মানে আমরা বলতে পারবো অল অফ দ্য অ্যাবাভ। তাছাড়াও আমরা জানি যে পরবর্তী ক্ষেত্রে প্রোটেকশন অফ দ্য সিভিল রাইটস অ্যাক্ট 1955 চালু করা হয়েছিল। এই 1955 অনুযায়ী বলা হয়েছে যে অস্পৃশ্যতা একটি অফেন্ডেবল এবং পানিশেবল একটি অ্যাক্ট। তাহলে আমরা এখানে বলতে পারবো অল অফ দ্য অ্যাবাভ। নেক্সট কি আছে? পাওয়ার অফ পার্লামেন্ট টু অ্যামেন্ড দ্য কনস্টিটিউশন অ্যান্ড প্রসিডিউর দেয়ারফর ইজ লেড ডাউন ইন দ্য কনস্টিটিউশন কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। কনস্টিটিউশনকে অ্যামেন্ডমেন্ট বা সংশোধন করা যাবে কোন আর্টিকেল অনুযায়ী? আর্টিকেল 360 অনুযায়ী পার্লামেন্টের কাছে পাওয়ার দেওয়া হয়েছে। কোন পার্টে রয়েছে? সেটি হচ্ছে পার্ট 21। তাহলে পার্ট 21 আর্টিকেল 368 অনুযায়ী পার্লামেন্ট কনস্টিটিউশনকে অ্যামেন্ড করতে পারবে। যদিও 1973 কেশবানন্দ ভারতী কেস, সেখানে বলা হয়েছিল বেসিক স্ট্রাকচার যেন অক্ষুণ্ণ থাকে, বেসিক স্ট্রাকচার যেন একদম কোনো রকম আনটাচড থাকে, কোনো রকম সেগুলোকে যেন কাটাছেড়া না করা হয়। তার মানে আমরা বলতে পারবো যে পাওয়ার অফ দ্য পার্লামেন্ট টু অ্যামেন্ড দ্য কনস্টিটিউশন অ্যান্ড প্রসিডিউর দেয়ারফর ইজ লেড ডাউন ইন দ্য কনস্টিটিউশন ইন পার্ট 21 according to article 368. The constitution gives the powers of superintendence over all the subordinate courts to the high courts under article. high court এর আন্ডারে subordinate courts তারা থাকবে এবং তাদেরকে সুপারভাইজ করার দায়িত্ব কার? হাইকোর্টের। এটি কোন আর্টিকেলে বলা হয়েছে? আর্টিকেল 32, 226, 227 আর আছে 228। এটি বলা হয়েছে আর্টিকেল 227, আর্টিকেল 32 যেখানে রিট অ্যাপ্লাই করে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট রিট অ্যাপ্লাই করে কোথায়? 226। ওকে, হাইকোর্ট অ্যাপ্লাই করে
2 to 6, এখানে 2 to 7, এই 2 to 7 অনুযায়ী বলা হয়েছে হাইকোর্ট নিচের যে কোর্ট রয়েছে তাদের উপর সুপারিনটেন্ডেন্ট করতে পারে, সুপারিনটেন্ডেন্ট করতে পারে। এখন আমরা জানি যে ট্রান্সফার করা, যারা জাজ রয়েছেন, ট্রান্সফার করা কোনো একটি কেস থেকে কোয়াশ করা বা ওয়াশ করা, এই সমস্ত কিছু আপার কোর্ট করতে পারে। এখন এটি কত? এটি আছে 2 to 7। নেক্সট কি আছে? ডিসকোয়ালিফিকেশন অফ মেম্বারশিপ অফ আইদার হাউস অফ পার্লামেন্ট ইজ প্রোভাইডেড আন্ডার। আইদার হাউস অফ পার্লামেন্ট মানে কি? হয় লোকসভা না হয় রাজ্যসভার যারা এমপি রয়েছেন তাদের ডিসকোয়ালিফিকেশনের ব্যাপারে কোন আর্টিকেলে বলা হয়েছে? সেটি বলা হয়েছে আর্টিকেল 102, যেখানে বলা হয়েছে যে তাদের এমপি পদ ছাড়া তারা যদি কোনো অন্য অফিস অফ প্রফিট সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্টের আন্ডারে তিনি কাজ করেন, সেক্ষেত্রে তার এমপি পদ চলে যাবে, ডিসকোয়ালিফাই হয়ে যাবেন। অথবা তিনি যদি ইন্ডিয়ান সিটিজেনশিপ ছেড়ে অন্য কোনো দেশের সিটিজেনশিপ বা নাগরিকত্ব নিন, অর্থাৎ তিনি এলিয়েন হয়ে যান, তাহলে আমরা বলতে পারবো যে তিনি ডিসকোয়ালিফাই হয়ে যাবেন। অথবা তিনি যদি আনসাউন্ড মাইন্ডেড হন বা তার মস্তিষ্ক ঠিকমতো কাজ করছে না, সেক্ষেত্রে তিনি তার পদ থেকে তাকে বাদ দিয়ে দেওয়া হবে। অথবা তিনি যদি ডেটের মধ্যে থাকেন, অর্থাৎ তিনি যদি ঋণগ্রস্ত হয়ে পড়েন, সেক্ষেত্রে আমরা বলতে পারবো যে তিনি ডিসকোয়ালিফাই হবেন। তাহলে এখানে আর্টিকেল 102। নেক্সট আছে হু প্রিসাইডস ওভার দ্য জয়েন্ট সিটিং অফ দ্য পার্লামেন্ট। জয়েন্ট সিটিং পার্লামেন্ট আর্টিকেল 108। যখন কোনো একটি সেই ল যদি মানি বিল না হয়, কোনো একটি সেই বিল যদি পেশ করা হয় এবং সেটি যদি মানি বিল না হয়, মানি বিল বাদে অন্য কোনো বিলে যদি ডিসএগ্রিমেন্ট হয়, সেক্ষেত্রে লোকসভা প্লাস রাজ্যসভার একসাথে জয়েন্ট সিটিং হবে। সেক্ষেত্রে জয়েন্ট সিটিংয়ের প্রেসিডেন্ট বা প্রিসাইড কে করেন? প্রিসাইডেড বাই স্পিকার। আমরা জানি যে স্পিকার কোথাকার? লোকসভার, আর লোকসভার স্পিকারই এই জয়েন্ট সিটিং অর্থাৎ লোকসভা রাজ্যসভার যে জয়েন্ট সিটিং সেখানে তিনি প্রিসাইড ওভার করেন। এখন স্পিকার না থাকলে কি হবে? ডেপুটি স্পিকার। এখন ডেপুটি স্পিকার না থাকলে প্রেসিডেন্ট, সেক্ষেত্রে তিনি মনোনীত করবেন কাউকে। ওকে, প্রেসিডেন্ট তিনি মনোনীত করবেন কাউকে। এখন এখানে তাহলে আমরা বলবো প্রিসাইডস ওভার জয়েন্ট সিটিং অফ দ্য পার্লামেন্ট, তিনি হচ্ছেন স্পিকার। নেক্সট আছে ইন হুইচ ল্যান্ডমার্ক কেস দ্য সুপ্রিম কোর্ট হেল্ড দ্যাট দ্য সেকেন্ড ম্যারিয়েজ অফ দ্য হিন্দু ম্যান ইজ ইনভ্যালিড ইভেন ইফ হি কনভার্টস টু ইসলাম বিফোর ম্যারিয়েজ। দেখো এখানে একটি কেসের কথা বলা হয়েছে। এখানে বলা হয়েছে যে কোনো একজন হিন্দু ব্যক্তি তিনি বিয়ের আগে শুধুমাত্র সেকেন্ড বিবাহ করার জন্য তিনি ইসলাম ধর্মে তিনি কনভার্ট হয়েছেন এবং বিয়ে করেছেন, তবে সেটি কিন্তু ইনভ্যালিড হয়ে যাবে। এখন এই কেসটি কেন বলা হয়েছিল? এটি বলা হয়েছিল সরলা মুদগল ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া। এই কেসে বলা হয়েছিল 1995-এর একটি কেস, যেখানে বলা হয়েছিল যে এই ব্যক্তি তিনি শুধুমাত্র সেকেন্ড ম্যারিয়েজ করার জন্য এবং লকে বাইপাস করার জন্য শুধুমাত্র ইসলাম ধর্মে কনভার্ট হয় এবং বিয়ের পরও হিন্দু ধর্ম তিনি মেনে চলেন। সেই জন্য বলা হয়েছিল শুধুমাত্র লকে বোকা বানানোর জন্য বা বাইপাস করার জন্য এই ধরনের কোনো কাজ করা যাবে না, এটি অবশ্যই ইনভ্যালিড হয়ে যাবে। ওকে, এটি কোন কেস? এটি হচ্ছে সরলা মুদগল ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া। এগুলো পরে আলোচনা করব। নেক্সট আছে ইকুয়াল জাস্টিস অ্যান্ড ফ্রি লিগাল এড ইজ ইনকর্পোরেটেড ইন দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। ইকুয়াল জাস্টিস, সমস্ত মানুষের জাস্টিস সমানভাবে হবে, আর ফ্রি লিগাল এড, যারা গরিব মানুষ রয়েছে তাদের লিগাল কাজ করার জন্য স্বাভাবিকভাবে টাকা পয়সা থাকে না, তাহলে সেই ক্ষেত্রে ফ্রি লিগাল এড কোথায়? এর ব্যাপারে আমরা কোন আর্টিকেলে দেখতে পাই? দেখো এর ব্যাপারে আর্টিকেল আমরা দেখতে পাই আর্টিকেল 39A, আর 39A ডিপিএসপির অন্তর্গত। আর আগেই বলেছি ডিপিএসপি হচ্ছে নন জাস্টিসিয়েবল, কারণ সবসময় যে পসিবল হবে সেক্ষেত্রে এটি বলা যাবে না, কিন্তু ডিপিএসপি হচ্ছে নন জাস্টিসিয়েবল। যদি সরকারের ক্ষমতা থাকে, যদি কোর্টের ক্ষমতা থাকে, যদি এরকম কোনো পসিবিলিটিস থাকে, সেক্ষেত্রে হয়তো ফ্রি লিগাল এড দেওয়া যেতে পারে, বাট এটি কিন্তু একদম 100% নয়। ওকে, এটি হচ্ছে একটি ডাইরেক্টিভ, আগেই বলেছি ডাইরেক্টিভ, এটি হচ্ছে ডিপিএসপির অন্তর্গত। তাহলে সেটি কত? সেটি হচ্ছে 39A, বাদ বাকি অপশন হবে না। নেক্সট আছে দ্য পার্লামেন্ট অফ ইন্ডিয়া কনসিস্ট অফ। দেখো পার্লামেন্ট কিসের মাধ্যমে তৈরি হয়? পার্লামেন্ট হচ্ছে লোকসভা, তার সঙ্গে রাজ্যসভা, তার সঙ্গে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। লোকসভা, রাজ্যসভা, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া মিলে তৈরি হয় পার্লামেন্ট। তার মানে এখানে যে অপশন প্রথম প্রেসিডেন্ট, হাউস অফ দ্য পিপল মানে কি? হাউস অফ দ্য পিপল মানে হচ্ছে লোকসভা, আর কাউন্সিল অফ দ্য স্টেটস মানে কি? রাজ্যসভা। ওকে, নেক্সট আছে দ্য ম্যাক্সিমাম এজ প্রেসক্রাইবড ফর ইলেকশন অফ দ্য প্রেসিডেন্ট ইন ইন্ডিয়া। প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া হওয়ার জন্য ম্যাক্সিমাম এজ কত হওয়া উচিত? এখন প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া হওয়ার জন্য যে কোয়ালিফিকেশন আছে সেটি বলা হয়েছে আর্টিকেল 58 অনুযায়ী
বেশ কিছু কোয়ালিফিকেশন রয়েছে। এক হচ্ছে ইন্ডিয়ান হতে হবে, দুই হচ্ছে বলা হচ্ছে যে লোকসভার একজন এমপি হওয়ার জন্য যা যা ক্রাইটেরিয়া দরকার সেগুলো হওয়া প্রয়োজন। কিন্তু লোকসভার একটি ব্যাপার আছে যে 25 ইয়ার্স এজ হলে লোকসভার মেম্বার হওয়া যায়। কিন্তু লোকসভার ক্রাইটেরিয়া পূরণ করলেও এখানে বলা হয়েছে যে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার এজ কত হতে হবে মিনিমাম, সেটি হচ্ছে 35। ম্যাক্সিমাম কোনো এজ নেই। আর আমরা বলতে পারবো যে অবশ্যই সাউন্ড মাইন্ডেড হতে হবে। এখন এখানে যেটি বলা হয় যে দ্য ম্যাক্সিমাম এজ প্রেসক্রাইবড বাই দ্য ফর দ্য ইলেকশন অফ দ্য প্রেসিডেন্ট ইন ইন্ডিয়া, সেটি কত ম্যাক্সিমাম এজ, কোনো এজ নেই। কিন্তু আমরা যদি মিনিমাম এজ বলি সেটি কত, সেটি হচ্ছে 35। বাট এখানে আমাদের মিনিমাম এজ চাইনি, আমাদের ম্যাক্সিমাম এজ চেয়েছে। ওকে, নেক্সট আছে আর্টিকেল 32 স্ট্যান্ড সাসপেন্ডেড ডিউরিং অ্যান এমার্জেন্সি আন্ডার আর্টিকেল। দেখো এখানে যেটি বলা হয়েছে যে আর্টিকেল 32 স্ট্যান্ড সাসপেন্ডেড। প্রথমত আর্টিকেল 32 সাসপেন্ড করার এখানে অটোমেটিক্যালি সাসপেন্ড হয় না, কিন্তু আমরা জানি যে 352 অনুযায়ী যখন ন্যাশনাল ইমার্জেন্সি হয় সেই ন্যাশনাল ইমার্জেন্সির টাইমে প্রেসিডেন্ট যদি আলাদাভাবে 359 আর্টিকেল অনুযায়ী কোনো প্রোক্লেমেশন আনেন এবং বলেন যে আর্টিকেল 32 সাসপেন্ড হবে, তবেই সাসপেন্ড হবে। তাহলে আমরা বলতে পারবো এখানে দেখো 359-এর কোনো অপশান নেই, কিন্তু আমরা বলতে পারবো 352 অনুযায়ী তাহলে এখানে এমার্জেন্সি টাইমে এটি সাসপেন্ড হওয়ার চান্স আছে, কিন্তু সেটি আর্টিকেল 359 অনুযায়ী হবে। আর 356 কি প্রেসিডেন্ট রুল, স্টেটে হয়, এখানে এটি হবে না। 360 কি ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি, এখানে এটি হবে না। 260 রয়েছে। 260 কি 260 হচ্ছে ইন্ডিয়ার যে এক্সটেনশন, ইন্ডিয়ার যে জায়গা সেটি যখন এক্সটেন্ড করা হয় বাইরের কোনো জায়গায় অন্য কোনো দেশের সাথে, মানে টেরিটরি এক্সটেন্ড করা হয়, তার ব্যাপারে ল বানানো হবে কোথায় 260 অনুযায়ী, এখানে এটি হবে না। আর 362 কি এটি এখন নেই, এটিকে স্ক্র্যাপ করে দেওয়া হয়েছে, এটা রিপিল হয়ে গেছে। ওকে, এটি রিপিল্ড, এটি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া এখন নেই। আর এটি ছিল ইন্ডিয়ান যারা আগে রুলার ছিলেন, রাজা ছিলেন, মহারাজা ছিলেন, তাদের কিছু প্রিভিলেজের ব্যাপারে ছিল 362 অনুযায়ী। জুডিশিয়াল রিভিউ ফাংশন অফ দ্য সুপ্রিম কোর্ট মিনস দ্য পাওয়ার টু। দেখো জুডিশিয়াল রিভিউকে, সুপ্রিম কোর্টের জুডিশিয়াল রিভিউ হচ্ছে লেজিসলেশন যখন কোনো ল বানায় সেই ল যেন কনস্টিটিউশনের আন্ডারে থাকে। কারণ বেসিক স্ট্রাকচার অফ কনস্টিটিউশন যেটি আগে বললাম 1973-তে আনা হয়েছিল, বেসিক স্ট্রাকচার অথবা কনস্টিটিউশনের আন্ডারে থেকে যেন সেই জিনিসটিকে, সেই লগুলো আসে। সেটি যদি আনকনস্টিটিউশনাল হয় তবে সেক্ষেত্রে সেই লটি কী হয়ে যাবে, নাল অ্যান্ড ভয়েড হয়ে যাবে। এই যে নাল অ্যান্ড ভয়েড করার জন্য যে রিভিউ করা হয় সেটি হচ্ছে জুডিশিয়াল রিভিউ, সেটি হচ্ছে সুপ্রিম কোর্টের একটি পাওয়ার, যেটি হচ্ছে জুডিশিয়াল রিভিউ। তাহলে আমরা বলতে পারো রিভিউ দ্য ফাংশন অফ দ্য জুডিশিয়ারি ইন দ্য কান্ট্রি। জুডিশিয়ারিকে রিভিউ করার জন্য কোনো যে ফাংশন সেটিকে জুডিশিয়াল রিভিউ, না সেটি নয়, এটি হবে না। আন্ডারটেক পিরিয়ডিক রিভিউ অফ দ্য কনস্টিটিউশনকে ঠিকমতো পিরিয়ডিক্যালি দেখা, সব কিছু ঠিকঠাক আছে, এটিও নয়। আর আছে এক্সামিন দ্য কনস্টিটিউশন ভ্যালিডিটি অফ দ্য লস। দেখো কোনো একটি ল, সেই ল কনস্টিটিউশনের উপর ডিপেন্ড করে, কনস্টিটিউশনকে মেনে তৈরি হচ্ছে, সেটি দেখাই হচ্ছে কাজ, হচ্ছে জুডিশিয়াল রিভিউর কাজ। তার মানে আমরা বলতে পারবো অপশন সি। আর রিভিউ ইটস ওন জাজমেন্ট, নিজের জাজমেন্টকে বিচার করা, এটি হবে না। নেক্সট আছে হু ওয়াজ দ্য অ্যাডভাইসার অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির অ্যাডভাইসার কে ছিলেন? ডক্টর বি আর আম্বেদকর, বিএন রাও, আল্লাদি কৃষ্ণা স্বামী, আর আছে টিটি কৃষ্ণমাচারী। বিএন রাও বা স্যার বেনেগল নার্সিং রাও, তিনি ছিলেন অ্যাডভাইসার অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি এবং তার অ্যাডভাইসের উপর ডিপেন্ড করে যে খাঁচা বা ফ্রেমওয়ার্ক সেটি তৈরি হয়েছিল। কিন্তু আমরা যদি ড্রাফটিং কমিটি বলি, ড্রাফটিং কমিটির হেড তিনি কে ছিলেন? তিনি ছিলেন ডক্টর বি আর আম্বেদকর। এখানে যিনি হবেন অ্যাডভাইসার অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তিনি হবেন বিএন রাও। নেক্সট আছে উইচ অফ দ্য ফলোইং ইজ নোন অ্যাজ দ্য জাজেস ট্রান্সফার কেস। দেখো জাজেস ট্রান্সফার কেস, তিনটি জাজেস ট্রান্সফার কেসের আমরা কনসেপ্ট দেখতে পাই। এখন প্রথম যে জাজেস ট্রান্সফার কেস সেটি হয়েছিল কততে? সেটি হয়েছিল 1981 ফার্স্ট জাজেস কেস, যেটিকে বলা হয় জাজেস ট্রান্সফার কেস। আর এখানে দেখা গিয়েছিল কি কলেজিয়াম সিস্টেম। এখন কলেজিয়াম মানে কি? কলেজিয়াম সিস্টেম। এই কলেজিয়াম সিস্টেমের মানে হচ্ছে কোনো একজন জাজ, তাকে একটি কোর্ট থেকে আরেকটি কোর্টে যে ট্রান্সফারের নিয়ম, এই কলেজিয়াম সিস্টেমে প্রথম আমরা জাজ কেসে আমরা দেখতে পাই। নেক্সট যে কেস, সেই কেস কত? 1993। সেই কেসে আগের যে কলেজিয়াম সিস্টেম সেটিকে আরও স্ট্রেনথেন করা হয়, আরও শক্ত করা হয়, আরও এফেক্টিভ করা হয়। সেটি হচ্ছে সেকেন্ড নাম্বার জাজেস কেস।
আর তারপরে আমরা লাস্ট যেটি দেখতে পাই সেটি হচ্ছে 1998 আগের যে জাজ কেস রয়েছে সেখানে কিছু লুপ হোল, সেই লুপ হোলগুলোকে ফিক্স করার জন্য যে কেস হয় সেটি হচ্ছে থার্ড কেস, সেটি হচ্ছে 1998। এখানে যেটি বলা হচ্ছে উইচ অফ দ্য ফলোইং ইজ নোন অ্যাজ দ্য জাজেস ট্রান্সফার কেস, সেটি কি ছিল? সেটি ছিল এসপি গুপ্তা ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া, সেটি ছিল 1981। নেক্সট আছে দ্য নাম্বার অফ নমিনেটেড মেম্বার্স টু দ্য কাউন্সিল অফ স্টেটস। দেখো, কাউন্সিল অফ স্টেটস অর্থাৎ রাজ্যসভার কথা বলা হয়েছে। রাজ্যসভাতে কতজন নমিনেটেড মেম্বার থাকেন? 12 জন। রাজ্যসভায় টোটাল মেম্বার হচ্ছে 250। এই 250 মেম্বারের মধ্যে 238 মেম্বার হচ্ছে রাজ্য থেকে ইলেক্টেড হয়ে আসে ডাইরেক্টলি, আর 12 জন মেম্বার, এই 12 জন মেম্বারকে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া নানান যে ক্ষেত্র রয়েছে যেমন লিটারেচার, সায়েন্স, আর্টস, সোশ্যাল সার্ভিস, এই সমস্ত কিছু থেকে 12 জনকে নমিনেট করেন। তাহলে আমরা বলতে পারবো দ্য নাম্বার অফ দ্য নমিনেটেড মেম্বার্স টু দ্য কাউন্সিল অফ দ্য স্টেটস কত? 12। নেক্সট আছে ইন হুইচ ল্যান্ডমার্ক কেস দ্য ফান্ডামেন্টাল রাইটস ওয়ার কনসিডার্ড অ্যাজ দ্য ইনভায়োলেবল পার্ট অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। অনেকবার বললাম, আগেই বললাম যে 1973 কেস ওপেন অন দ্য ভারতী ভার্সেস স্টেট অফ কেরালা কেস, যেখানে সুপ্রিম কোর্ট পরবর্তী ক্ষেত্রে সেখানে বেসিক স্ট্রাকচার অফ দ্য কনস্টিটিউশনের কথা বলেন। আর গোলকনাথ ভার্সেস স্টেট অফ পাঞ্জাব, এই কেসটি হয়েছিল 1967-এ, যেখানে ফান্ডামেন্টাল রাইটস সেইটিকে অ্যামেন্ডমেন্ট করা যাবে না এটি বলা হয়েছিল, যদিও পরবর্তী ক্ষেত্রে বলা হয়েছিল 1973-তে যে ফান্ডামেন্টাল রাইটস সেটিকে অ্যামেন্ডমেন্ট করা যাবে কিন্তু বেসিক স্ট্রাকচারকে যেন অক্ষুণ্ণ রাখা হয়। এটি হচ্ছে 1967। আর এস.আর. বোম্মাই ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া, এটি 1994। কোনো একটা স্টেটে প্রেসিডেন্ট রুল সেটিকে যাতে অযথা এমনি অ্যাপ্লাই না করে প্রেসিডেন্ট, সেই জন্য এই কেস এস.আর. বোম্মাই ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া এই কেস হয়েছিল। আর প্রেম সিং ভার্সেস স্টেট অফ হরিয়ানা, এটি হয়েছিল 1996। রাইট টু ইকুয়ালিটির ওপরে। Which Indian state has the largest number of seats reserved for the scheduled tribes in Lok Sabha? দেখো, লোকসভাতে লার্জেস্ট কোন রাজ্যের সবথেকে বেশি সিট রয়েছে? কার? এসটি যে সিটস রয়েছে কোন রাজ্যের? প্রথমত, which Indian states have the largest number of the seats reserved for the scheduled tribes in Lok Sabha? লোকসভার টোটাল সিট আমরা জানি 550, আগে 552 ছিল, এখন 550 আছে, কারণ দুজন অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটির সিট এখন নেই। এখন এই 550 মেম্বার্স বা 550 যে এমপি রয়েছে তার মধ্যে 131 এসসি তার সাথে এসটি মিলিয়ে তৈরি হয়। এখন এই 131-এর মধ্যে 84 সিটস এসসি আর বাদবাকি 47 এসটি সিট রয়েছে। শুধুমাত্র যদি আমরা মধ্যপ্রদেশ দেখি, মধ্যপ্রদেশের টোটাল সিটি রয়েছে এসসি প্লাস এসটি মিলিয়ে রয়েছে 29, কিন্তু শুধুমাত্র যদি এসটি দেখি আমরা সবথেকে বেশি, সেটি হচ্ছে কত? 6। তাহলে আমরা বলতে পারবো মধ্যপ্রদেশের সবথেকে বেশি এসটি সিট রয়েছে। মিনিমাম এজ রিকোয়ার্ড টু বিকাম আ মেম্বার অফ দ্য কাউন্সিল অফ স্টেটস। দ্য কাউন্সিল অফ স্টেট অর্থাৎ রাজ্যসভার এমপি হতে হলে মিনিমাম এজ কত দরকার? কিছু কোয়ালিফিকেশন রয়েছে। এক হচ্ছে ইন্ডিয়ান হতে হবে, আর কত হতে হবে? সেটি হচ্ছে মিনিমাম এজ 30 হতে হবে। কিন্তু যদি লোকসভার ক্ষেত্রে আমরা দেখি, লোকসভার ক্ষেত্রে কিন্তু একটু কম, সেটি হচ্ছে 25 ইয়ার্স। এখানে আমাদের যেটা দিয়েছে রাজ্যসভা, সেটি হচ্ছে 30 ইয়ার্স। জয়েন্ট সিটিং অফ দ্য লোকসভা অ্যান্ড রাজ্যসভা ইজ প্রোভাইডেড ইন দ্য কনস্টিটিউশন আন্ডার। আগেই বলেছে যে মানি বিল ছাড়া যখন কোনো বিল হয় এবং সে বিলে যখন ডিসএগ্রিমেন্ট হয় সেক্ষেত্রে জয়েন্ট সিটিং হয়, যেখানে রাজ্যসভা আর লোকসভা একসাথে জয়েন্ট সিটিং হয়, যেখানে স্পিকার অফ দ্য লোকসভা প্রেসিডেন্ট বা প্রিসাইডিং অফিসার হিসেবে তিনি কাজ করেন। এখন এই জয়েন্ট সিটিং কোন আর্টিকেলে বলা হয়েছে? সেটি বলা হয়েছে আর্টিকেল 108 অনুযায়ী। আর সেক্ষেত্রে প্রেসিডেন্ট এই জয়েন্ট সিটিং ডাকেন বা সামন করেন। ওকে, দ্য অবজেক্টিভ রেজলিউশন ইন দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ওয়াজ মুভড বাই অবজেক্টিভ রেজলিউশন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে কে মুভ করেন? আগেই বলেছি যে 30 ডিসেম্বর 1946 পণ্ডিত জওয়াহরলাল নেহরু তিনি অবজেক্টিভ রেজলিউশন, পরবর্তী ক্ষেত্রে যেটি প্রিএম্বল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন হয়, সেটি তিনি মুভ করেন। আর এই অবজেক্টিভ রেজলিউশনের মধ্যে বেশ কিছু কনসেপ্ট ছিল, যেমন সোভারেনিটি, ডেমোক্রেটি, ফ্র্যাটার্নিটি, এই সমস্ত কিছু ছিল, যেটি পরবর্তী ক্ষেত্রে প্রিএম্বল হয়। নেক্সট আছে হাউ মেনি টাইমস হ্যাজ দ্য ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি ইম্পোজড ইন ইন্ডিয়া। প্রথমত আগেই বলেছে যে 352, সেই অনুযায়ী ন্যাশনাল এমার্জেন্সি 356,
প্রেসিডেন্ট রুল, কোনো একটি স্টেট এমার্জেন্সি হয়। আর 360 অনুযায়ী ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি সেটি লাগু করা হয় যখন প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া কোনো একটি জায়গার, দেশের মধ্যে কোনো একটি জায়গার বা পুরো দেশের মধ্যে ফাইন্যান্সিয়াল ইনস্টেবিলিটি তিনি যখন লক্ষ্য করেন, তিনি এই ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি তিনি সেটি লাগু করেন। যদিও এখন পর্যন্ত ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি অ্যাকর্ডিং টু আর্টিকেল 360 একবারও লাগু হয়নি। তাহলে আমরা বলতে পারবো নেভার, একবারও লাগু হয়নি। Which of the following case is known as the fundamental right case? The fundamental right case কোন কেসকে বলা হয়? আগেই বলেছি যে 1973 কেশবানন্দ ভারতী ভার্সেস স্টেট অফ কেরালা কেস, এই কেসে বলা হয়েছিল যে বেসিক স্ট্রাকচার অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশনকে অক্ষুণ্ণ রাখতে হবে, যার মধ্যে ফান্ডামেন্টাল রাইট পড়ছে। এখন বেসিক স্ট্রাকচারের মধ্যে ফান্ডামেন্টাল রাইট পড়ছে, আর এটি হচ্ছে সেই কেস যেটি হচ্ছে ফান্ডামেন্টাল রাইট কেস হিসেবে চিহ্নিত। নেক্সট আছে, আন্ডার হুইচ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট প্রভিশন ফর মিনিমাম এজ as 18 years for the Indian citizen was made to become eligible to vote? দেখো 1989 61st Amendment Act 1989 এর আগে মিনিমাম এজ ভোট দেওয়ার জন্য কত ছিল? 21, সেটিকে কমিয়ে কত করা হয়? 80। সেটি কোন অ্যামেন্ডমেন্ট অনুযায়ী? 61st Amendment অনুযায়ী 1989। The ideals of liberty, equality and fraternity in the preamble of the Constitution of India is inspired by liberty মানে কি? স্বাধীনতার মুক্তি, equality মানে সমতা, fraternity মানে ভ্রাতৃত্ববোধ, মানে আমরা সবাই ভাই বোন। এই ধরনের কনসেপ্ট কোথা থেকে ইন্সপায়ার্ড করা হয়েছিল? রাশিয়ান রেভলিউশন, ফ্রেঞ্চ কি মার্কসিস্ট থটস, আর আছে গান্ধিয়ান থটস। এটি হচ্ছে ফ্রেঞ্চ রেভলিউশন বা ফ্রান্সের রেভলিউশন। এই কনসেপ্ট কোথায় আনা হয়েছে? ফ্রেঞ্চ রেভলিউশন থেকে। তারপর ইনকর্পোরেট কোথায় করা হয়েছে? প্রিএম্বলে। ওকে, প্রিএম্বলে এটিকে ইনক্লুড করা হয়। দ্য মেম্বার্স অফ দ্য কাউন্সিল অফ মিনিস্টার্স আর কালেকটিভলি রেসপন্সিবল টু, দেখো রাজ্যসভা প্লাস লোকসভা, সাধারণত লোকসভা থেকে ম্যাক্সিমাম মিনিস্টার হয়, রাজ্যসভা থেকেও কিছু মিনিস্টার হতে পারেন, কিন্তু আমরা যদি ধরি যে শাসক দলের যে মিনিস্টার রয়েছে, যারা এমপি রয়েছেন, তাদের মধ্যে কিছু সংখ্যক যাদেরকে পোর্টফোলিও দেওয়া হয়েছে তারাই হচ্ছেন মিনিস্টার বা কাউন্সিল অফ মিনিস্টার। এখন কাউন্সিল অফ মিনিস্টার কোথায় রেসপন্সিবল থাকে? তারা থাকে শুধুমাত্র লোকসভাতে। কেন? কারণ লোকসভাতে অপোজিশন পার্টি যদি নো কনফিডেন্স মোশন লাগু করে দেয়, সেক্ষেত্রে এই কাউন্সিল অফ মিনিস্টার আর হিডেড বাই প্রাইম মিনিস্টার, অর্থাৎ প্রাইম মিনিস্টার এবং কাউন্সিল অফ মিনিস্টার প্রত্যেককে রেজিগনেশন দিতে হবে এবং জবাবদিহি কোথায় করতে হয়? লোকসভাতে। তাহলে আমরা বলতে পারবো কাউন্সিল অফ মিনিস্টার কোথায় রেসপন্সিবল থাকে? লোকসভায়। জুডিশিয়ারি, বিচার ব্যবস্থা থাকে না, হাউস অফ দ্য পিপলে থাকে না। হাউস অফ দ্য পিপল মানে কি? হাউস অফ দ্য পিপল মানে হচ্ছে লোকসভা, তার মানে বি অপশানে থাকে। আর কাউন্সিল অফ দ্য স্টেটস মানে রাজ্যসভা, থাকে না। প্রেসিডেন্টেও থাকে না। কিন্তু আমরা যদি ইন্ডিভিজুয়ালি বলি, মানে আলাদা আলাদাভাবে যদি বলি, অর্থাৎ ইন্ডিভিজুয়ালি যদি আমরা মিনিস্টারদের কথা বলি, সেক্ষেত্রে রেসপন্সিবল থাকে প্রেসিডেন্টের কাছে এককভাবে। কিন্তু যদি একসঙ্গে বলি কালেকটিভলি, সেক্ষেত্রে হবে লোকসভা। নেক্সট আছে দ্য ফান্ডামেন্টাল ডিউটিস ইন দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ওয়ার অ্যাডপ্টেড ফ্রম। দেখো ফান্ডামেন্টাল ডিউটিস এটি কোথা থেকে অ্যাডপ্ট করা হয়েছিল? এটি অ্যাডপ্ট করা হয়েছিল রাশিয়ান কনস্টিটিউশন। আমাদের যে অরিজিনাল ইন্ডিয়ান কনস্টিটিউশন, সেখানে এই ফান্ডামেন্টাল ডিউটিস প্রথমত ছিল না, কিন্তু পার্ট 4A আর্টিকেল 51A এটিকে ইনকর্পোরেট করা হয় কত সালে? 10টি ফান্ডামেন্টাল ডিউটিসকে অ্যাড করা হয় 1976 এট দ্য টাইম অফ ইন্দিরা গান্ধী 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অ্যাড করা হয়। কিন্তু 11th নাম্বার যে ফান্ডামেন্টাল ডিউটিস রয়েছে, যেখানে 51A কে অ্যাড করা হয় অ্যাট দ্য টাইম অফ মোরারজি দেশাই 44th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1978 অ্যাড করা হয়। যেখানে আগে বলেছি 11th নাম্বার ফান্ডামেন্টাল ডিউটিস, যেখানে শিক্ষার ব্যাপারে গার্জেনদের বাবা মাদের আদেশ দেওয়া হয়, সেটি হচ্ছে 11th নাম্বার। এখন এই ফান্ডামেন্টাল ডিউটিস কোথা থেকে অ্যাডপ্ট করা হয়েছিল? সেটি হচ্ছে রাশিয়ান কনস্টিটিউশন। নেক্সট আছে ইন হুইচ অফ দ্য ফলোইং কেসেস দ্য সুপ্রিম কোর্ট এম্পাসাইজেস অন রাইটস টু শেল্টার অ্যাজ ওয়ান অফ দ্য ফান্ডামেন্টাল হিউম্যান রাইটস, অর্থাৎ আশ্রয়, মাথার উপর ছাদ থাকার অধিকার, এই অধিকার একটি অন্যতম ফান্ডামেন্টাল রাইটস। এটি কোন কেসে বলা হয়েছিল? এটি বলা হয়েছিল চামেলি সিং ভার্সেস স্টেট অফ উত্তরপ্রদেশ 1996 এর একটি কেসে। এখানে বলা হয়েছিল যে আর্টিকেল 21-এ যেমন আমাদের রাইট টু লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি রয়েছে, তেমনি হিউম্যান রাইটস বা ফান্ডামেন্টাল রাইটস কি? সেটি হচ্ছে আশ্রয়। আমাদের বেঁচে থাকার জন্য স্বাধীনতা, লিবার্টি যেমন দরকার, তেমনি ছাদও দরকার। এটি হচ্ছে সেই হিউম্যান রাইটস, অর্থাৎ বি নাম্বার অপশন। নেক্সট আছে দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া অ্যাডপ্ট সিস্টেম
from the act of, দেখো the constitution of India adopts system from the act of, constitution of India যে ম্যাক্সিমাম পার্ট, যে ম্যাক্সিমাম যার উপর ডিপেন্ড করে তৈরি হয়েছিল, সেটি কোন অ্যাক্টের উপর ডিপেন্ড করে তৈরি হয়েছিল, সেটি হয়েছিল 1935 গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, 1935 এর উপর ডিপেন্ড করে তৈরি হয়েছিল। আর সেখানে আমরা দেখতে পাই কি কি ছিল প্রভিশন। এক হচ্ছে বাইক্যামেরাল হবে, অর্থাৎ লোকসভা হবে, রাজ্যসভা হবে, তার সঙ্গে ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি থাকবে, স্বাধীন একটি জুডিশিয়ারি থাকবে। ওকে, এই সমস্ত কিছু আমরা কোথায় দেখতে পাই? এই 1935 গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টে। Which of the following is a part of the electoral college for the election of the president but does not participate in the proceedings for his or her impeachment? এখানে বলা হয়েছে যে প্রেসিডেন্টের ইলেকশনে পার্টিসিপেট করে কে বা কারা, কিন্তু তার ইমপিচমেন্টে পার্টিসিপেট করে না। দেখো আর্টিকেল 55 অনুযায়ী প্রেসিডেন্টের যখন ইলেকশন হয় সেখানে কে কে পার্টিসিপেট করে? লোকসভা, রাজ্যসভা, তার সঙ্গে স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি অথবা যাকে আমরা বিধানসভা বলি তার, এবং তার সঙ্গে অবশ্যই দিল্লি আর পুদুচ্চেরি তার যারা ইলেক্টেড মেম্বার রয়েছে, ভালো করে দেখো ইলেক্টেড, ওকে, নমিনেটেড কিন্তু হবে না, ইলেক্টেড মেম্বার যারা রয়েছে তারা সবাই পার্টিসিপেট করে। কিন্তু যখন ইমপিচমেন্ট হয় সেক্ষেত্রে লোকসভা এবং রাজ্যসভার সমস্ত যারা এমপি রয়েছে সেখানে ইলেক্টেড প্লাস নমিনেটেড প্রত্যেকে তারা পার্টিসিপেট করে। সেক্ষেত্রে আর বিধানসভা বা দিল্লি পুদুচ্চেরির এখানে কোনো আর কনসেপ্ট নেই। তাহলে এখানে যেটি বলা হয়েছে যে কে পার্টিসিপেট করে ইলেকশনে কিন্তু ইমপিচমেন্টে পার্টিসিপেট করে না, তাহলে আমরা বলতে পারবো লোকসভা, রাজ্যসভা অবশ্যই করে, এই দুটো হবে না। স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি, এই যে স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি তারা অবশ্যই এখানে যখন প্রেসিডেন্টের ইলেকশন হচ্ছে সেই সময় পার্টিসিপেট করছে, কিন্তু ইমপিচমেন্টের সময় পার্টিসিপেট করছে না। আর অপশনটি হবে না, লেজিসলেটিভ কাউন্সিল বা বিধান পরিষদ হবে না। Which of the following Indian states does not have a bicameral legislature? এখন তো bicameral legislature মানে কি? কোনো একটা স্টেটে bicameral legislature বলতে কি বোঝায়? কিছু কিছু স্টেটে আমরা জানি যে বিধানসভা যেমন আছে তেমনি বিধান পরিষদ আছে। এখন বিধানসভার যারা ইলেক্টেড মেম্বার হন তাদেরকে কি বলা হয়? এমএলএ, মেম্বার্স অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি। আর বিধান পরিষদের যারা মেম্বার হন তাদেরকে বলা হয় এমএলসি বা মেম্বার্স অফ লেজিসলেটিভ কাউন্সিল। এখন সব স্টেটেই বিধান পরিষদ নেই, 7টি স্টেটে রয়েছে। যদিও 2019 জম্মু অ্যান্ড কাশ্মীরের 370 আর্টিকেল তুলে দেওয়ার আগে জম্মু অ্যান্ড কাশ্মীরে ছিল, কিন্তু আপাতত জম্মু অ্যান্ড কাশ্মীরে নেই। এখন কোন কোন স্টেটে রয়েছে সেগুলো হচ্ছে অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র, আর আছে কর্ণাটকা, আর আছে ওড়িশা, তেলেঙ্গানা, 1, 2, 3, 4, 5, তার সঙ্গে আছে বিহার, আর আছে ইউপি। এই 7টি স্টেটে আমরা বলতে পারবো এই বিধান পরিষদ রয়েছে, বাদবাকি অন্যান্য স্টেটে নেই। তাহলে এখানে যে অপশানগুলো আছে তার মধ্যে আমরা কি বলতে পারবো যে which of the following Indian states does not have bicameral legislature? উত্তরপ্রদেশ, বিহার, ছত্তিশগড়, আর আছে জম্মু অ্যান্ড কাশ্মীর। এখানে দেখো ছত্তিশগড়ে নেই একদম। তার সঙ্গে জম্মু অ্যান্ড কাশ্মীর যেহেতু এখন ইউনিয়ন টেরিটরি হয়ে গেছে, যদিও প্রশ্নটা 2022 দিলেও এই প্রশ্নটি অনেক পুরনো, এখানে আমরা বলতে পারবো জম্মু অ্যান্ড কাশ্মীরেও নেই। আর আমরা যদি শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলকে দেখি, ওয়েস্ট বেঙ্গলে 1952-তে বাইক্যামেরাল লেজিসলেচার ছিল, কিন্তু 1969-এ এই বিধান পরিষদকে তুলে দেওয়া হয় ওয়েস্ট বেঙ্গলের। ওকে, নেক্সট আছে দ্য ওয়ার্ড সেকুলারিজম ওয়াজ অ্যাডেড টু দ্য প্রিএম্বল অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া বাই হুইচ অ্যামেন্ডমেন্ট? দেখো অরিজিনাল কনস্টিটিউশনে যদি আমরা দেখি, অরিজিনাল কনস্টিটিউশন প্রিএম্বলে কোনো সেকুলার ওয়ার্ড ছিল না, কিন্তু 42nd Amendment Act 1976 at the time of Indira Gandhi 3টি ওয়ার্ড অ্যাড করা হয়। একটি হচ্ছে সোশ্যালিস্ট, তার সঙ্গে অ্যাড করা হয় সেকুলার, তার সঙ্গে অ্যাড করা হয় ইন্টিগ্রিটি। ওকে, ইন্টিগ্রিটি। এখন এখানে দেখতে পাচ্ছি সেকুলার ওয়ার্ড কোথায় অ্যাড করা হয়েছে? 42nd Amendment Act 1976। দ্য নাম্বার অফ দ্য অ্যাংলো ইন্ডিয়ান্স নমিনেটেড টু দ্য হাউস অফ দ্য পিপল। প্রথমত এই প্রশ্নগুলো অনেক পুরনো, এখনও দিচ্ছে, কেন দিয়েছে জানি না, বাট এই প্রশ্নগুলো পুরনো কেন? কারণ এখানে যেগুলো বলা হয়েছে যে অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটির যে নমিনেশন, এখানে হাউস অফ দ্য পিপল মানে লোকসভাতে কতগুলো হয়? 2020 সালের 104 নম্বর অ্যামেন্ডমেন্ট হয়েছে এবং তার ফলে
লোকসভার 2 জন, তার সঙ্গে বিধানসভার 1 জন যে অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটির মেম্বার থাকে তাদেরকে স্ক্র্যাপ করে দেওয়া হয়েছে, তাদেরকে তুলে দেওয়া হয়েছে। সুতরাং এই প্রশ্নগুলো এক প্রকার অবসোলেট। তাহলে আমরা বলতে পারবো আগের যদি অনুযায়ী ভাবি তাহলে অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটি হাউস অফ দ্য পিপল অর্থাৎ লোকসভায় কত ছিল? 2 জন ছিলেন। সেটি কোন আর্টিকেল অনুযায়ী? 331 অনুযায়ী, কিন্তু এখন নেই। ওকে, আর এই 2 জন মেম্বার লোকসভাতে প্রেসিডেন্ট তিনি নমিনেট করতেন, আর বিধানসভায় কে নমিনেট করতেন? গভর্নর। ওকে, নেক্সট আছে হু হ্যাজ দ্য রাইট টু ডিসাইড দ্যাট who will be included in the list of scheduled castes and scheduled tribes. Scheduled caste আর scheduled tribes সেখানে ইনক্লুড করার জন্য যে পাওয়ার, এই পাওয়ার কার ওপর দেওয়া হয়েছে? পার্লামেন্টের ওপরে না প্রেসিডেন্টের ওপর পুরোপুরি দেওয়া হয়েছে? আর্টিকেল 341 আর্টিকেল 342 অনুযায়ী স্কেডিউল কাস্ট আর স্কেডিউল ট্রাইবস তার যে পাওয়ার সেটি পুরোপুরিভাবে এবং বিস্তৃতভাবে অনেক বেশিভাবে কার ওপর দেওয়া হয়েছে? প্রেসিডেন্টের ওপরে। প্রেসিডেন্ট যা বলবেন সেই অনুযায়ী হবে। নেক্সট আছে দ্য কনকারেন্ট লিস্ট ইন দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ওয়াজ অ্যাডপ্টেড ফ্রম। আগেই বলেছে যে 7 স্কেডিউলে 3টে লিস্ট আছে, ইউনিয়ন লিস্ট, স্টেট লিস্ট আর কনকারেন্ট লিস্ট। এখানে কনকারেন্ট লিস্টের কথা বলা হয়েছে। কনকারেন্ট লিস্ট কোথা থেকে অ্যাডপ্ট করা হয়েছিল? সেটি করা হয়েছিল অস্ট্রেলিয়া থেকে। ওকে, আর এখানে আমরা জানি ফেডারেল সিস্টেমের যে কনসেপ্ট, সেই ফেডারেল সিস্টেমের কনসেপ্ট আমরা দেখতে পাই। In which of the following cases the Supreme Court held that if a body is an agency or instrumentality of government, it may be an authority under Article 12? এখানে যেটি বলা হয়েছে খুব ভালোভাবে দেখো, এখানে বলা হয়েছে যে আর্টিকেল 12 অনুযায়ী, আগে বলেছে যে স্টেটের কনসেপ্ট আছে। ওকে, স্টেটের কনসেপ্ট অনুযায়ী স্টেট আগেই বলেছি সেখানে লেজিসলেচার থাকতে পারে অথবা গভর্নমেন্ট থাকতে পারে। এখন তাদের কাজ কি? ফান্ডামেন্টাল রাইটস দেওয়া। এখন গভর্নমেন্টের যে অথরিটি রয়েছে সেই অথরিটি কোনো একটা অফিস, সেই অফিস যদি মানুষের হয়ে কাজ করে তবে সেটিকেও আমরা বলতে পারবো সেটি হচ্ছে গভর্নমেন্টের একটা অথরিটি, মানে গভর্নমেন্টের একটা সেখানে যেই অফিস, সেই অফিসে অথরিটি মানুষের ফান্ডামেন্টাল রাইটস দেওয়া তাদের দায়িত্ব। এখানে সেটি বলা হয়েছে। এটি কোন কেসে? এটি বলা হয়েছিল আরডি সেট্টি ভার্সেস দ্য ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া 1979-এর কেস। ওকে, 1979-এর কেস। এই কেসগুলো নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করব। Which of the following articles of the Constitution of India guarantees the right to move freely throughout the territory of India? অর্থাৎ আমাদের দেশের সমস্ত টেরিটরির মধ্যে আমরা ফ্রিলি এক জায়গা থেকে আরেক জায়গা ঘোরাফেরা করতে পারি। কোন আর্টিকেলে বলা হয়েছে? যদিও কিছু রেস্ট্রিকশন আছে অবশ্যই, কিন্তু এটি কোন আর্টিকেলে বলা হয়েছে? এটি বলা হয়েছে আর্টিকেল 19(1)(d). The Constituent Assembly was set according to the proposal of the, দেখো Constituent Assembly আমরা জানি যে 6th December 1946 এটি সেট করা হয়েছিল এবং প্রথম অধিবেশন কখন হয়েছিল? 9 ডিসেম্বর 1946। এখন কোন প্রপোজালের মাধ্যমে এটি তৈরি করা হয়েছিল? এটি করা হয়েছিল দ্য ক্যাবিনেট মিশন 1946। এই ক্যাবিনেট মিশন আসে, এখানে 3 জন সদস্য ছিলেন বা 3 জন মেম্বার ছিলেন, যার মধ্যে ছিলেন লর্ড প্যাথউইক লরেন্স, তিনি ছিলেন সেক্রেটারি অফ স্টেট ফর ইন্ডিয়া। তার সঙ্গে ছিলেন স্যার স্ট্যাফোর্ড ক্রিপস, তিনি কে ছিলেন? তিনি ছিলেন বোর্ড অফ ট্রেডের একজন প্রেসিডেন্ট। আর তার সঙ্গে ছিলেন এভি আলেকজান্ডার। ওকে, এখন লর্ড প্যাথউইক লরেন্স হেডেড বাই, মানে তিনি ছিলেন এই গ্রুপ, এই 3 জনের এখানে হেড ছিলেন লর্ড প্যাথউইক লরেন্স। এখন এই যে মিশন, এই ক্যাবিনেট মিশনের দ্বারা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি করা হয়। এখন এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির কাজ কি ছিল? কনস্টিটিউশন অফ ইন্ডিয়া তৈরি করা, যেটি ভারত স্বাধীন হওয়ার পর লাগু করা হবে। তাহলে অপশন বি। নেক্সট আছে which of the following fundamental rights don't get abolished automatically during national emergency? আগেই বলেছি আর্টিকেল 20, 21 এই দুটো আর্টিকেল অ্যাবলিশ হয় না। কেন? কারণ আর্টিকেল 20-তে কি আছে? কনভিকশন অফ অফেন্সেস ফর অফেন্সেস, এটি অ্যাবলিশ হবে না। আর্টিকেল 21-এ আছে লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি, এই দুটো অটোমেটিক্যালি অ্যাবলিশ হয় না। কিন্তু আর্টিকেল 14, 19, এখানে আর্টিকেল 19 আগেই বলেছি অটোমেটিক্যালি আর্টিকেল 358 অনুযায়ী প্রথমেই অ্যাবলিশ হয়ে যায়। এটি অপশন হবে না। 90, 20, এখানে দেখো 20-র জন্য এটি হবে না, কারণ 20 অ্যাকচুয়ালি হয় না। 32 অটোমেটিক্যালি হয় না, প্রেসিডেন্ট আলাদাভাবে প্রোক্লেমেশন আনতে পারে। আর 2 to 6 লিমিট হয়ে যায় অটোমেটিক্যালি, বাট আমরা বলতে পারবো আর্টিকেল 32 এর জন্য এই অপশনটি হবে না। তার মানে অপশন সি। Which of the following articles deals with the election of the vice president? ভাইস প্রেসিডেন্টের ইলেকশন কোন আর্টিকেল অনুযায়ী ডিল করা হয়? আর্টিকেল 66। ভাইস প্রেসিডেন্টের ইলেকশনে কারা পার্টিসিপেট করে?
ভাইস প্রেসিডেন্টের ইলেকশন ইনডাইরেক্টলি ইলেক্টেড হয়, অর্থাৎ মানুষ এখানে পার্টিসিপেট করে না, কিন্তু লোকসভা এবং রাজ্যসভার যারা এমপি রয়েছেন তারা পার্টিসিপেট করেন। ওকে, আর এটি হচ্ছে সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট সিস্টেম, আর এই সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট সিস্টেম নিয়ে পরে আলোচনা করা যাবে। সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া ইজ এ কোর্ট অফ রেকর্ড আন্ডার আর্টিকেল, দেখো সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া ইজ এ কোর্ট অফ রেকর্ড আন্ডার আর্টিকেল 129। কোর্ট অফ রেকর্ড মানে কি? মানে হচ্ছে সুপ্রিম কোর্টের যে কোর্ট কেস, এই কোর্ট কেসগুলোকে দৃষ্টান্ত হিসেবে রাখা হয়, ভবিষ্যতে এগুলো অন্যান্য যে কেস সেখানে সেগুলোকে বিচার করা হবে, মানে তার উপর ডিপেন্ড করে সেই বিচার করা হবে। অর্থাৎ এগুলো হচ্ছে এক একটি দৃষ্টান্ত যে আগে এই কেসে এই জাজমেন্ট দেওয়া হয়েছে, সেই অনুযায়ী আমরা বলছি এরকম। তাহলে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া ইজ এ কোর্ট অফ রেকর্ড আন্ডার আর্টিকেল 129। The Council of the States in India has how many elected members? Council of the States মানে কি? রাজ্যসভার টোটাল মেম্বার কত? 250 মেম্বারের মধ্যে 238 হচ্ছে ইলেক্টেড, আর 12 মেম্বার হচ্ছে নমিনেটেড বাই দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। আর এই 238 মেম্বার তারা আমরা বলতে পারবো ইলেক্টেড। আর 6 বছরের জন্য কাউন্সিল অফ দ্য স্টেটস থাকে, যদিও অ্যাবলিশ হয়ে যায় না, পুরোপুরি ভেঙে দেওয়া হয় না। এই 6 বছরের মধ্যে 1/3 মেম্বার তারা প্রত্যেক 2 বছর পর রিটায়ার হয়ে যায়, প্রত্যেক 2 বছর পর 1/3 মেম্বার রিটায়ার হয়ে যায়। ওকে, তাহলে আমরা বলতে পারবো সেটি কোন আর্টিকেল? 238। নেক্সট আছে, উইচ কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট প্রোভাইডেড রিজার্ভেশন ইন অ্যাডমিশন ইন প্রাইভেট আনএইডেড education institution for students belonging to the scheduled caste, scheduled tribes and other backward classes। তার মানে কি? সরকারি বেসরকারি যে কোনো যে স্কুল রয়েছে, যে কোনো প্রাইভেট সরকারি সমস্ত এইডেড স্কুল রয়েছে, সেখানে এসসি এসটি ওবিসিদের রিজার্ভেশনের কনসেপ্ট কোন অ্যামেন্ডমেন্ট অনুযায়ী আমরা দেখতে পাই? সেটি হচ্ছে 93rd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2005 অনুযায়ী দেখতে পাই। ওকে, 93rd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2005 অনুযায়ী আমরা দেখতে পাই। নেক্সট আছে, হাউ মেনি হাইকোর্টস আর দেয়ার অ্যাট প্রেজেন্ট ইন ইন্ডিয়া? এখন কতগুলি হাইকোর্ট আছে? 25 হাইকোর্ট। সব থেকে পুরনো বা ওল্ডেস্ট হাইকোর্ট কি? ক্যালকাটা হাইকোর্ট। সব থেকে পুরনো হাইকোর্ট হচ্ছে ক্যালকাটা হাইকোর্ট, যেটি আমাদের কলকাতায় রয়েছে। 1862-তে তৈরি হয়েছিল। আর সব থেকে নতুন বা নিউয়েস্ট যদি আমরা বলি সেটি কি? সেটি হচ্ছে তেলেঙ্গানা হাইকোর্ট। ওকে, তেলেঙ্গানা হাইকোর্ট, সেটি কত সালে তৈরি করা হয়েছে? 2019-এ। তাহলে টোটাল কত? 25। নেক্সট আছে, ক্লজ 4 অফ আর্টিকেল 15 অফ কনস্টিটিউশন অফ ইন্ডিয়া হ্যাজ বিন অ্যাডেড টু দ্য কনস্টিটিউশন বাই, দেখো ক্লজ 15.4, এই 15.4 কোন অ্যামেন্ডমেন্ট অনুযায়ী এটিকে ইনকর্পোরেট করা হয়? এটিকে করা হয় দ্য কনস্টিটিউশন ফার্স্ট অ্যামেন্ডমেন্ট, অর্থাৎ ফার্স্ট অ্যামেন্ডমেন্ট 1951 অনুযায়ী এটিকে অ্যাড করা হয়, যেখানে ব্যাকওয়ার্ড ক্লাসেস এবং যাদের ব্যাকওয়ার্ড ক্লাস মানে স্কেডিউল কাস্ট, স্কেডিউল ট্রাইবস এবং ওবিসি, তাদের ব্যাপারে নানান প্রভিশন রয়েছে, তাদের আপলিফমেন্ট, তাদের ব্যাপারে অনেক কথা রয়েছে এই 15.4-এ। Fundamental duty to uphold and protect the sovereignty, unity and integrity of India is enshrined in, দেখো sovereignty, unity and integrity এগুলোকে অখণ্ড রাখার জন্য মানুষকে কিছু ফান্ডামেন্টাল ডিউটিস দেওয়া হয়েছে। কোন আর্টিকেল অনুযায়ী? সেটি হচ্ছে আর্টিকেল 51A(c). এখন আর্টিকেল 151A এখানে কি বলা হয়েছে? ন্যাশনাল ফ্ল্যাগ তার সাথে ন্যাশনাল অ্যানথেম, ওকে, এই সমস্ত কিছুকে যাতে শ্রদ্ধা জানানো হয় তার জন্য কিছু ডিউটি দেওয়া আছে। কোথায়? 51A-তে। 51B-তে কি বলা হয়েছে? যারা আমাদের ফ্রিডম ফাইটার ছিলেন, সমস্ত ফ্রিডম ফাইটারদের তাদের কাজকে আমরা যাতে চেরিশ করি, আমরা যাতে মনে রাখি, অর্থাৎ ফ্রিডম স্ট্রাগলের ব্যাপারে বলা হয়েছে। আর 51AD এখানে কি বলা হয়েছে? এখানে বলা হয়েছে আমরা যাতে আমাদের দেশকে ডিফেন্ড করার জন্য, আমাদের দেশের যদি দরকার পড়ে, আমাদের যদি ডাক পড়ে, আমরা যাতে সেই ডাকে সাড়া দিই, আমরা যাতে কাজে সেখানে যাই এবং আমরা সার্ভিস দিই, তাই সেই সার্ভিস দেওয়ার কথা বলা হয়েছে আর্টিকেল 51AD-তে। নেক্সট আছে, দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ডিসক্রাইবস ইন্ডিয়া অ্যাজ এ, দেখো 1 নম্বর কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার 1 নম্বর আর্টিকেল, সে 1 নম্বর ফার্স্ট আর্টিকেলে কি বলা হয়েছে? ইন্ডিয়া, দ্যাট ইজ ভারত, শ্যাল বি আ ইউনিয়ন অফ স্টেটস। ওকে, শ্যাল বি আ ইউনিয়ন অফ স্টেটস একদম পরিষ্কারভাবে বলা হয়েছে, অর্থাৎ ইউনিয়ন অফ স্টেটস, অর্থাৎ আমাদের যে স্টেট সেগুলো কোনো এগ্রিমেন্টের মাধ্যমে তৈরি করা হয়নি, যেটি ইউএসএতে আছে। ওকে, ইউএসএতে যেগুলো আছে সেটি হচ্ছে একটি এগ্রিমেন্ট। সেই এগ্রিমেন্টে কি বলা হয়েছে? তারা যে কোনো মুহূর্তে সেসিড হতে পারে, অর্থাৎ আলাদা হয়ে যেতে পারে। কিন্তু আমাদের দেশের স্ট্রং ইউনিয়ন, টপে রয়েছে ইউনিয়ন, স্টেট অবশ্যই ফেডারেল সিস্টেম, কিন্তু সেটিকে কোয়াসি ফেডারেল বলা যেতে পারে, কিন্তু ইউনিয়ন হচ্ছে স্ট্রং। এখন তাহলে আমরা সেটিকে বলবো ইউনিয়ন অফ স্টেটস ইন্ডিয়া, দ্যাট ইজ ভারত।
সার্বিয়া ইউনিয়ন অফ স্টেটস, আর ফেডারেশন অফ ইন্ডিপেন্ডেন্ট স্টেটস, যেটি আমরা ইউএসএতে দেখতে পাই, ফেডারেশন, কোয়াসি ফেডারেশন, এটি কিছুটা আমরা ইন্ডিয়াতে দেখতে পাই, অথবা আমরা বলতে পারবো কানাডাতে দেখতে পাই। আর ডোমিনিয়ন অফ স্টেটস, যেটি ইন্ডিয়া ছিল কত সালে, 1950 জানুয়ারি পর্যন্ত। ওকে, তাহলে ভারত স্বাধীন হওয়ার পর 26 জানুয়ারি 1950 পর্যন্ত এই ডোমিনিয়ন অফ স্টেট বা ডোমিনিয়ন অফ ইন্ডিয়া ছিল, কিন্তু পরবর্তী ক্ষেত্রে সেটি ইউনিয়ন অফ স্টেটস হয়েছে। নেক্সট আছে ডিউটি অফ দ্য স্টেট টু রেজ দ্য লেভেল অফ দ্য নিউট্রিশন অ্যান্ড দ্য স্ট্যান্ডার্ড অফ লিভিং অ্যান্ড টু প্রমোট পাবলিক হেলথ ইজ ডাইরেক্টিভ প্রিন্সিপাল আন্ডার। তাহলে কি বলা হয়েছে, মানুষের নিউট্রিশন স্ট্যান্ডার্ড অফ লিভিং, মানুষের জীবন জীবিকা, সে সমস্ত কিছু যাতে উন্নতি হয়, সেই সমস্ত কিছুর ব্যাপারে কোন আর্টিকেলে বলা হয়েছে তাদের যাতে উন্নতি করার জন্য ডাইরেক্টিভ দেওয়া হয়েছে কোন আর্টিকেলে, সেটি হচ্ছে আর্টিকেল 47। আর আমরা জানি আর্টিকেল 36 থেকে 51 পার্ট 4 এর মধ্যে রয়েছে সমস্ত ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ দ্য স্টেট পলিসি, ওয়েলফেয়ার স্টেট তৈরি করার কথা বলা হয়েছে, এগুলো হচ্ছে নন জাস্টিফিয়েবল। নেক্সট আছে দ্য ওয়ার্ড প্রসিডিওর এস্টাবলিশড বাই ল ইন দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া হ্যাভ বিন বরোড ফ্রম। দেখো, প্রসিডিওর এস্টাবলিশড বাই ল, এই কনসেপ্ট কোথা থেকে নেওয়া হয়েছে, দ্য কনস্টিটিউশন অফ জাপান, যেখানে কি বলা হয়েছে যে লয়ের মাধ্যমে যেগুলো তৈরি করা হয়েছে, লেজিসলেচারের মাধ্যমে যেগুলো তৈরি করা হয়েছে সেগুলোকে মেনে চলা, সেগুলোই হচ্ছে প্রসিডিওর এস্টাবলিশড বাই ল, সেগুলোকে মেনে চলতে হবে। ওকে, সেগুলোকে মেনে চলতে হবে। সেটি কোথায় আছে, সেটি আছে কনস্টিটিউশন অফ জাপান, সেখান থেকে অ্যাডপ্ট করা হয়েছে। The resolution to remove the Vice President of India can be moved by Vice President রিমুভালের জন্য রেজলিউশন কোথায় মুভ করা যেতে পারে। প্রথমত ভাইস প্রেসিডেন্টকে আমরা জানি, ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া হচ্ছে এক্স অফিসিও চেয়ারম্যান অফ রাজ্যসভা। আর এক্স অফিসিও মানে কি, দেখো, এক্স অফিসিও মানে হচ্ছে কোনো একটি পদে কেউ কাজ করছেন এবং সেটি ছাড়াও অন্য একটি পোস্টে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। এই যে সিস্টেম, এটিকে বলা হয় এক্স অফিসিও। এখন ভাইস প্রেসিডেন্ট কি, তার ভাইস প্রেসিডেন্টের পদ ছাড়াও তিনি চেয়ারে থাকেন কোথায়, রাজ্যসভাতে। সেই জন্য রাজ্যসভায় একমাত্র ভাইস প্রেসিডেন্টের রিমুভালের যে প্রসিডিওর সেটি স্টার্ট করতে পারে। তার মানে আমরা বলতে পারি দ্য রেজলিউশন টু রিমুভ দ্য ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ক্যান বি মুভড বাই রাজ্যসভা। নেক্সট আছে ইন হুইচ অফ দ্য ফলোইং কেসেস দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া অফেন দ্য রাইট এগেন্স্ট সলিটারি কনফাইনমেন্ট। দেখো, সলিটারি কনফাইনমেন্ট মানে কি, আলাদাভাবে করে একটি ঘরের মধ্যে কাউকে বন্দি করে রাখা হয়েছে, এটি অবশ্যই ফান্ডামেন্টাল রাইটসের এগেনস্টে। এটি কোন কেসে বলা হয়েছিল, এটি বলা হয়েছিল সুনীল বাত্রা ভার্সেস দিল্লি অ্যাডমিনিস্ট্রেশন 1975 একটি কেসে। এই সমস্ত কেস নিয়ে আলোচনা হবে পরে। আর অবশ্যই এটি আর্টিকেল 21 লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টিকে খণ্ডন করে। ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ দ্য স্টেট পলিসি ইজ, আগে অনেকবার বলেছি, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ দ্য স্টেট পলিসি, যেগুলো আর্টিকেল 36 থেকে আর্টিকেল 51 পর্যন্ত আছে পার্ট 4। আর এগুলো কি নন জাস্টিসিয়েবল, কারণ এখানে ওয়েলফেয়ার স্টেট তৈরি করার কথা বলা হয়েছে। সরকারের যদি ক্ষমতা থাকে তবে দেবে, সরকারের যদি ক্ষমতা না থাকে এই সমস্ত আর্টিকেল অ্যাপ্লাই করবে না। কাকা কেলকার কমিশন ইজ রিলেটেড টু দ্য কাকা কেলকার কমিশন, দ্য ন্যাশনাল কমিশন ফর শিডিউল কাস্ট, দ্য ন্যাশনাল কমিশন ফর শিডিউল ট্রাইব কমিশন, ব্যাকওয়ার্ড ক্লাসেস আর অ্যাংলো ইন্ডিয়ান কমিশন। দেখো, ব্যাকওয়ার্ড ক্লাসেস কমিশন, এই কাকা কেলকার কমিশন 1953-তে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার দ্বারা অ্যাট দ্য টাইম অফ পন্ডিত জওয়াহরলাল নেহরু এটি ব্যাকওয়ার্ড ক্লাসকে আইডেন্টিফাই এবং তাদের আপলিফমেন্টের জন্য যা যা করা দরকার সেই জন্য এই কাকা কেলকার কমিশন এটিকে স্টার্ট করা হয়। এবং যা রিপোর্ট সেখানে বেশ কিছু যারা কাস্ট রয়েছে ব্যাকওয়ার্ড ক্লাস সেগুলোকে আইডেন্টিফাই করা হয় অলমোস্ট 2500-এর কাছাকাছি। কিন্তু যদিও এই কাকা কেলকার কমিশনের যে রিপোর্ট সেটি পুরোপুরি ইমপ্লিমেন্ট হয়নি, কিন্তু পরবর্তী ক্ষেত্রে এর কিছু কনসেপ্ট অবশ্যই নানান সময় সেগুলো ইমপ্লিমেন্ট হয়েছে। নেক্সট আছে হাউ মেনি স্যাংশন জাজেস আর দেয়ার ইন সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। বর্তমানে আমরা যে সময় ক্লাস নিচ্ছি এই সময় কতজন জাজ রয়েছেন? চিফ জাস্টিস ইনক্লুডিং চিফ জাস্টিস 33 আদার জাজেস রয়েছেন। অর্থাৎ আমরা বলতে পারবো টোটাল জাজ কত আছে? 34। এখানে কোনো অপশান নেই, পুরনো হিসেবে দিয়েছে, তাহলে আমরা বলতে পারবো এখানে 34। With reference to the election of the President under Article 55 of the Constitution of India, every elected member of the Legislative Assembly shall have as many votes as there are multiple of 1000 in the quotient obtained by dividing the population of the state by। এখানে যেটি বলা হচ্ছে যে ইলেকশন যখন হয় প্রেসিডেন্টের, সেই প্রেসিডেন্টের ইলেকশনে আমরা জানি যে বিধানসভার যারা এমএলএ রয়েছেন তারাও পার্টিসিপেট করেন। এখন বিধানসভার এমএলএর এখানে যেটি বলা হয়েছে তাদের যে ভোটের পাওয়ার বা ভোট ভ্যালু, সেই ভোটের ভ্যালু এখানে
এখানে কী দিয়ে ভাগ হবে? ওকে, কী দিয়ে ভাগ হবে? কেন? ভালো করে দেখো, এমএলএর যে ভোটের ভ্যালু সেটি কি? সেটা বলা হচ্ছে যে টোটাল পপুলেশন উপরে থাকবে, নিচে থাকবে সেই রাজ্যের যারা ইলেক্টেড মেম্বার আছে বিধানসভাতে তারা। ওকে, সেই রাজ্যের যারা ইলেক্টেড এমএলএ যারা আছে সেটাতে ভাগ করতে হবে ইন্টু 1/1000। ওকে, ইন্টু 1/1000, টোটাল পপুলেশন বাই ইলেক্টেড মেম্বার্স অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি ইন্টু 1/1000। এখানে যে অপশনগুলো আছে তাহলে আমরা বলতে পারবো কী দিয়ে ভাগ যাবে? টোটাল নাম্বার অফ দ্য ইলেক্টেড মেম্বার্স অফ দ্য অ্যাসেম্বলি, আমাদের এটি জানতে চেয়েছে। তাহলে টোটাল পপুলেশনকে কী দিয়ে ভাগ করবো? টোটাল ইলেক্টেড মেম্বার অফ দ্য লেজিসলেটিভ অ্যাসেম্বলি, এখানে রাজ্যসভার ব্যাপার যা টোটাল নাম্বার এগুলো আসবে না, আর আছে টোটাল নাম্বার অফ দ্য ইলেক্টেড মেম্বার্স বোথ দ্য হাউসেস আসবে না, নাম হবে পাবে না। দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ দ্য সিটস ফর লোকসভা মে গো আপ টু, দেখো বর্তমান সময়ে আমরা যদি দেখি, কারণ 104 নম্বর কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2019 অনুযায়ী দুজন যে অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটি ছিল সেগুলোকে স্ক্র্যাপ করে দেওয়া হয়েছে। আগে 552 ছিল, এখন কত হয়ে গেছে? ম্যাক্সিমাম নাম্বার 550 হয়ে গেছে। এখানে অপশান নেই, বাট আমরা বলতে পারবো যে 550 ম্যাক্সিমাম। ওকে, ম্যাক্সিমাম। নেক্সট আছে উইচ শিডিউল of the Constitution of India deals with the administration control of the scheduled areas as well as the scheduled tribes. Scheduled areas আর scheduled tribe নিয়ে যে স্কেডিউল রয়েছে, কোন স্কেডিউলে বলা হয়েছে? সেটি হচ্ছে 5 নম্বর স্কেডিউল, যেখানে এই স্কেডিউল অনুযায়ী কী তৈরি হয়েছে? টিএসি মানে কি ট্রাইবস অ্যাডভাইসারি কাউন্সিল, যার কাজ হচ্ছে এই ট্রাইবাল এরিয়াগুলোতে ট্রাইবালদের তারা ঠিকমতো আছে কিনা এই সমস্ত কিছু দেখা। আর আমরা জানি এর পাওয়ার কার উপর দেওয়া হয়েছে? শুধুমাত্র প্রেসিডেন্টের উপর দেওয়া হয়েছে। ওকে, নেক্সট আছে আন্ডার হুইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি ক্যান বি প্রোক্লেমড। আগেই বলেছি আর্টিকেল 360 অনুযায়ী ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি হয়, বাট এখন পর্যন্ত কোনো রকম ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি হয় না, অর্থাৎ 0। আর 352 ন্যাশনাল এমার্জেন্সি, 356 স্টেট প্রেসিডেন্ট রুল, 323 হবে না। আর এই যে এই 360 এটি কোন পার্টে রয়েছে? এটি আছে পার্ট 18। ওকে, 18। নেক্সট আছে দ্য এজ অফ রিটায়ারমেন্ট অফ দ্য হাইকোর্ট জাজেস। দ্য হাইকোর্ট জাজের রিটায়ারমেন্টের এজ কত? 62। সুপ্রিম কোর্টের কত? 65। এখানে আমাদের হাইকোর্ট জানতে চেয়েছে 62। হু ওয়াজ দ্য চেয়ারম্যান অফ দ্য কনস্টিটিউশন ড্রাফটিং কমিটি? আগে বলেছি কনস্টিটিউশন ড্রাফটিং কমিটি খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, এটি হচ্ছে ডক্টর বি.আর. আম্বেদকর। আর এই ড্রাফটিং কমিটি কখন সেট আপ করা হয়? 29 অগস্ট, ভারত স্বাধীন হওয়ার কিছুদিন পর 1947-এ এটিকে ড্রাফট করা হয়, এটিকে স্টার্ট করা হয়। আর এই ড্রাফটিংয়ের মধ্যে আমরা প্রিএম্বল, ফান্ডামেন্টাল রাইটস, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ দ্য স্টেট পলিসি সমস্ত কিছু দেখতে পাই। আর সেই জন্য ড্রাফট করার জন্য, খসড়া করার জন্য ডক্টর বি.আর. আম্বেদকরকে ফাদার অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন বলা হয়। দ্য কনসেপ্ট অফ কমপ্লিট জাস্টিস ইজ এনশ্রাইন্ড ইন কমপ্লিট জাস্টিস, এটি কোথায় বলা হয়েছে? 142 আর্টিকেলে। কমপ্লিট জাস্টিস মানে কি? মানে হচ্ছে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া মানুষের ভালোর জন্য, কমপ্লিট জাস্টিসের জন্য যা যা করা দরকার সব কিছু করতে পারবে। এই যে সব কিছু করতে পারবে, কমপ্লিট জাস্টিস, এই কনসেপ্ট কোথায় রাখা হয়েছে? 142-তে। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ ফিচার অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া? দেখো, কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ডেমোক্রেটিক গণতন্ত্র, ভোটের মাধ্যমে আমরা ইলেক্টেড মেম্বার চুজ করি। এখানে কোনটি নয় বলেছে, তার মানে এটি হবে না। রিপাবলিক মানে কি? রিপাবলিক মানে হচ্ছে প্রজাতন্ত্র, অর্থাৎ আমাদের দেশের কনস্টিটিউশন অনুযায়ী চলে। আমাদের দেশের টপিকে রয়েছে কনস্টিটিউশন হেড প্রেসিডেন্ট, কোনো রাজা নেই। ফেডারেল আর আছে প্রেসিডেন্সিয়াল। ফেডারেল 7 নাম্বার স্কেডিউল, এই 7 নাম্বার স্কেডিউলে ইউনিয়ন লিস্ট, স্টেট লিস্ট, কনকারেন্ট লিস্ট, এগুলো অনুযায়ী আমরা বলতে পারি প্রত্যেকের আলাদা আলাদা জায়গা রয়েছে কাজ করার, ইউনিয়ন, স্টেট আর কনকারেন্ট। প্রেসিডেন্সিয়াল নয়, প্রেসিডেন্সিয়াল এগুলো আমরা কোথায় দেখতে পাই? ইউএসএ দেখতে পাই, তার মানে এখানে অপশনটি হবে না। রিজনেবল রেস্ট্রিকশনস টু রাইট টু অ্যাসেম্বল পিসফুলি ইজ প্লেসড আন্ডার। দেখো, রিজনেবল রেস্ট্রিকশন, দেখো পিসফুলি অ্যাসেম্বল হওয়ার অধিকার, এটি আমরা আর্টিকেল 19-এ দেখতে পাই, অবশ্যই দেখতে পাই, এটি আমাদের ফান্ডামেন্টাল রাইট। কিন্তু এটি কিছু কখনো কখনো এখানে রেস্ট্রিকশন আনা যেতে পারে। এটি কোন আর্টিকেলে বলা হয়েছে? 93-তে বলা হয়েছে। যখন দরকার পড়বে দেশের সোভারেনিটি বজায় রাখার জন্য, দেশের ইউনিটি বজায় রাখার জন্য, অথবা লকে যখন কন্ট্রোল করার দায়িত্ব পড়ে, সেই সময় রিজনেবল রেস্ট্রিকশন। রিজনেবল মানে কি? অবশ্যই সেখানে সঠিক একটি কারণ থাকতে হবে, যাতে মানুষ সেখানে কেন সরকার সেখানে পেসফুলি অ্যাসেম্বল করতে দিচ্ছে না, সেখানে জড়ো হতে দিচ্ছে না, সেই জন্য কারণ দেখাতে হবে। সেটি হচ্ছে রিজনেবল রেস্ট্রিকশন, সেটি হচ্ছে 93। নেক্সট আছে
If the announcement of the national emergency has been approved by both the houses of the parliament, how long will it be affected? দেখো, প্রথমত প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া যখন ন্যাশনাল এমার্জেন্সি লাগু করেন 1 মাসের মধ্যে পার্লামেন্টকে সেটি পাস করতে হবে এবং 6 মাস পর্যন্ত সেটি কার্যকর থাকবে। 6 মাস পর প্রেসিডেন্ট যদি আবার লাগু করেন তাহলে আবার 1 মাসের মধ্যে সেটিকে পার্লামেন্টের দ্বারা পাস করতে হবে, আবার 6 মাস পর্যন্ত সেটি কাজ করবে। তার মানে আমরা বলতে পারবো যে এফেক্টিভ কতদিন পর্যন্ত থাকে? 6 মাস। নেক্সট আছে, ইন হুইচ অফ দ্য ফলোইং কেসেস দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া ইস্যুড দ্য ডাইরেকশন অফ প্লেয়িং দ্য ন্যাশনাল অ্যান্থেম ইন থিয়েটার্স অ্যান্ড সিনেমা হলস। দেখো, সিনেমা হলে ন্যাশনাল অ্যান্থেম বাজাবার যে কেস সেটি কী ছিল? সেটি ছিল কেদারনাথ ভার্সেস স্টেট অফ বিহার। কেদারনাথ ভার্সেস স্টেট অফ বিহার 2016 সালের কেস। সেখানে বলা হয় যে প্যাট্রিয়টিক মনোভাব তৈরি করার জন্য, মানুষের মধ্যে ইউনিটি তৈরি করার জন্য সিনেমা হলে সেখানে সবাই যাতে সেখানে সিনেমা হলে যাতে ন্যাশনাল অ্যান্থেম বাজে এবং সবাই উঠে দাঁড়ায়। ওকে, কিন্তু পরবর্তী ক্ষেত্রে 2018-তে অন্য আরেকটি কেসে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া এটিকে কম্পালসারি না করে এটিকে বলা হয় এটি ম্যান্ডেটরি নয়। মানে ইচ্ছে হলে ন্যাশনাল অ্যান্থেম বাজানো যেতে পারে, ইচ্ছে না হলে না বাজানো যেতে পারে। অর্থাৎ ম্যান্ডেটরি ছিল 2016-তে, ম্যান্ডেটরি 2018-তে এটি ম্যান্ডেটরি নয় বলা হয়েছে। নেক্সট আছে, a proposal to prefer the charge of impeachment of the President of India has to be moved after prior notice. দেখো, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার ইমপিচমেন্ট হওয়ার আগে কত দিনের নোটিস দিতে হবে? 14 ডেজের নোটিস দিতে হবে। আর এর যে কনসেপ্ট, এর যে পুরো ব্যাপার, এগুলো আমরা ক্লাসে আলোচনা করবো ডিটেলসে কীভাবে হয়। Which of the following articles is repealed? কত নম্বর আর্টিকেল রিপিল করে দেওয়া হয়েছে? 31C। এই 31C পুরোপুরি রিপিল করে দেওয়া হয়েছে। 31C এটি ইনক্লুড করা কখন হয়েছিল? 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাট দ্য টাইম অফ ইমার্জেন্সি অ্যাট দ্য টাইম অফ ইন্দিরা গান্ধী 1976। এটি অ্যাড করা হয়েছিল যেখানে জুডিশিয়াল রিভিউকে কিছুটা দমিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, কিন্তু পরবর্তী ক্ষেত্রে মোরারজি দেশাই 1978 44th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এটিকে আবার রিপিল করে দেয়। রিপিল করে দেন কেন? যাতে জুডিশিয়াল রিভিউর কনসেপ্টটি আবার ঠিকমতো মিসইউজ না হয়। ওকে, তার মানে আমরা বলতে পারবো which of the following articles are repealed? 31C. Which of the following articles was introduced by the Constitution 93rd Amendment Act 2005? 93rd Amendment Act 2005 অনুযায়ী 15.5 এই আর্টিকেল এটিকে ইনক্লুড করা হয় যেখানে ব্যাকওয়ার্ড ক্লাস যারা রয়েছে, SC ST OBC, তাদের আপলিফমেন্টের কথা বলা হয়, তাদেরকে তুলে আনার কথা বলা হয়। In which of the following cases Supreme Court of India held that the right to access to drinking water is fundamental right to life and it is the duty of the state under Article 21 to provide clean drinking water to its citizen. দেখো, Article 21 লাইফ অ্যান্ড পার্সোনাল যে লিবার্টি, সেখানে কি বলা হয়েছে? মানুষের বেঁচে থাকার অধিকার রয়েছে। এখানে ড্রিঙ্কিং ওয়াটার, পরিষ্কার জল, পানীয় জল, কারণ পানীয় জল কি মানুষের বেঁচে থাকার জন্য একটা বেসিক নিড। এখন এই বেসিক নিডকে আমরা বলতে পারবো আর্টিকেল 21-এর একটি কনসেপ্ট। এখন এটি কোন কেসে বলা হয়েছিল? আমাদের এখানে যে কেসগুলো রয়েছে এর মধ্যে AP পলিউশন কন্ট্রোল বোর্ড ভার্সেস NV নাইডু 2001-এর কেসে সেখানে বলা হয়েছিল যে ড্রিঙ্কিং ওয়াটার, পরিষ্কার জল, সেটি হচ্ছে ফান্ডামেন্টাল রাইট অ্যাকর্ডিং টু আর্টিকেল 21, লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি বজায় রাখার জন্য। নেক্সট আছে, who was the Chief Justice of India when the public interest litigation was introduced to the Indian judicial system? দেখো, পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন যখন শুরু হয়েছিল সেই সময় চিফ জাস্টিস কে ছিলেন জানতে চেয়েছে। সেই সময় ছিলেন জাস্টিস PN ভগবতী। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটি। কেন? কারণ 1980s তার আগে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন বা PI এর এই কনসেপ্টটি ছিল না। এখন এই কনসেপ্ট যখন ছিল না, তখন স্বাভাবিকভাবে গরিব মানুষ তারা কোর্টে গিয়ে তাদের কেস লড়তে পারতো না। কিন্তু জাস্টিস ভগবতী তিনি মনে প্রাণে চেয়েছিলেন যে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন এই ধরনের কোনো একটি কনসেপ্ট আসুক যেখানে যারা প্রিভিলেজড তারা যদি গরিব মানুষদের হয়ে কোর্টে যায় এবং কোর্টে গিয়ে তাদের হয়ে তারা যদি কেস করে, অবশ্যই কেসটি ভ্যালিড। এটি হচ্ছে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন। মানে আমার দরকার নেই, কিন্তু আমি অন্যদের হয়ে কাজ করছি। Which part of the Constitution of India deals with the emergency provision? আগেই বললাম যে 18 নম্বর যে পার্ট রয়েছে সেখানে আর্টিকেল 352 অনুযায়ী আর্টিকেল 360 পর্যন্ত এমার্জেন্সি প্রভিশনের কথা বলা হয়েছে। 9 কি আছে? পঞ্চায়েতের রাজ হবে না। 18 এখানে বললাম 18 হচ্ছে এমার্জেন্সি প্রভিশন। 17 কি আছে? 17 আছে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। আর 22তে কি আছে? 22তে আছে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। আর কি আছে? 16 হবে না। নেক্সট আছে আর্টিকেল 21A was inserted in Part 3 of the Constitution of India. আগেই বললাম, খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছি যে 86th Amendment Act 2002-তে বেশ কিছু চেঞ্জেস আনা হয়েছিল, যেখানে প্রথমত আর্টিকেল 45 একটি কনসেপ্ট ছিল 6 থেকে 14 বছরের বাচ্চাদের একটি এডুকেশনের কথা। কিন্তু এই 6 থেকে 14 বছরের বাচ্চাদের এডুকেশনের কথা কোথায় ছিল?
ডিপিএসপিতে এখন ডিপিএসপি ডাইরেক্ট প্রিন্সিপাল অফ দ্য স্টেট পলিসি নন জাস্টিসেবল, অর্থাৎ কেউ গিয়ে কোর্টে বলতে পারতো না আমাদেরকে দেওয়া হচ্ছে না, সেই জন্য এটিকে তুলে দেওয়া হয়। এবং তুলে দেওয়ার পর কত কী করা হয়, এখানে 0 থেকে 6 বছরের বাচ্চাদের এলিমেন্টারি এডুকেশনের কথা বলা হয়। কিন্তু এই 6 থেকে 14 বছরের কনসেপ্ট কোথায় আনা হয়? 6 থেকে 14 বছরের কনসেপ্ট নিয়ে চলে আসা হয় 21A ইনক্লুড করা হয়, সেটি হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস। তেমনি এই 6 থেকে 14 বছরের কনসেপ্ট কোথায় আনা হয়? 51A কে ফান্ডামেন্টাল ডিউটিস দেওয়া হয় বাবা মা এবং গার্জেনদের, বলা হয় বাচ্চাদের পড়াশোনা করার কথা। এটি হচ্ছে 2002 এর সেই কনসেপ্ট 86th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যেখানে 21A ইনক্লুড করা হয়। When was the word armed rebellion added to the constitution to declare a national emergency? দেখো ন্যাশনাল এমার্জেন্সি আগেই বলেছি আর্টিকেল 352 অনুযায়ী লাগু হয়, আর সেখানে 1978 44th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এট দ্য টাইম অফ মোরারজি দেশাই এই আর্মড রেবেলিয়ন কথাটি আনা হয়। কেন? কারণ আগে ছিল ইন্টারনাল ডিস্টারবেন্সেস, এখন ইন্টারনাল ডিস্টারবেন্সেস এই কনসেপ্টের ওপর তৈরি করে ইন্দিরা গান্ধী 1975-এ এমার্জেন্সি আনেন। সেই জন্য এটিকে যাতে মিসইউজ না করা হয়েছে, 44th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1978 সেখানে এই আর্মড রেবেলিয়ন কথাটি ইন্টারনাল ডিস্টারবেন্সেসকে পুরোপুরি তুলে দেওয়া হয় এবং সেখানে আনা হয় আর্মড রেবেলিয়ন। অর্থাৎ আর্মড রেবেলিয়ন মানুষ যখন অস্ত্রশস্ত্র নিয়ে রাস্তায় নেমে পড়বে, সেই সময় কোনো একটা পার্টে বা পুরো দেশের মধ্যে ন্যাশনাল এমার্জেন্সি হবে। নেক্সট আছে দ্য ওয়ার্ড সোশ্যালিস্ট ওয়াজ অ্যাডেড টু দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া বাই দ্য 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976। 3টি ওয়ার্ড অ্যাড হয়েছিল সোশ্যালিস্ট, সেকুলার, ইন্টিগ্রিটি 1976 অ্যাট দ্য টাইম অফ ইন্দিরা গান্ধী। Which of the following constitutional amendments equip the president to impose national emergency on any particular part of India? এখানে কোন অ্যামেন্ডমেন্টের কথা বলা হয়েছে যার পরে পুরো দেশে নয়, কিছু কিছু পার্টে ন্যাশনাল এমার্জেন্সি লাগু করার কথা বলা হয় এবং ঘোষণা করা যেতে পারে, এই ধরনের কনসেপ্ট আনা হয়। সেটি হচ্ছে 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যেটি মিনি কনস্টিটিউশন বলা হয়। মিনি কনস্টিটিউশন কেন বলা হয়? কারণ এই সময় এই 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976 অ্যাট দ্য টাইম অফ ইন্দিরা গান্ধী বেশ কিছু চেঞ্জেস করা হয় এবং এতটাই বিস্তৃত ছিল যে সেই জন্য এটাকে মিনি কনস্টিটিউশন বলা হয়। আর এখানে বলা হয় যে কোনো একটা পার্টিকুলার প্লেসে বা কোনো একটা পার্টিকুলার পার্টি ইন্ডিয়াতে সেখানে এই ইমার্জেন্সি সেটিকে চালু করা যাবে। ওকে, তাহলে অপশন সি। ওকে, তাহলে আজকে এতটাই, পরের দিন দেখা হচ্ছে।